আপনার সাথে যদি আমি বিছানায় ঘুমাই, আপনার মেয়েকে কি আমি বোন বলে ডাকবো? হোয়াট কি এখন মেসেজ দেখাবো আমাকে ভাইয়া বলে ডাকে? করতে পারে, আমার করতে পারতো, বা জুনিয়র সাকিবকে যেটা করছে সেটা করে দিতে পারতো, আমাকে আমার সাথে করতে পারতো, এটা স্বাভাবিক। আমি লাইভে দেখাইছি। আপনি কি ইন্টিমেট হয়েছিলেন? না না না, আমার ঘরে তো অনেক ফ্রেন্ডলি স্ন্যাপ নিচ্ছি, ফ্রেন্ডলি ছবি তুলতেছি, সেইগুলো আপলোড করতেছি, সেগুলোর মধ্যে আরেক ব্যাটার ঢুকায় দিয়ে আপলোড করতেছি। এতদিন তো বুড়ি লাগলো না, এতদিন তো কচিই লাগছে। না এখনো ওরে বুড়ি লাগে না আমার কাছে, কিন্তু ও তো বুড়ি, ওরে আমার কাছে বুড়ি লাগে না, কিন্তু ও তো বুড়িটা মানতে হবে, আমিও তো বুড়ো হবো একটা সময়। অনেকে আবার লিখছে, হ্যাঁ গিফট যখন পাইছো, লাইলার টাকায় চলছো, তখন তোমার সমস্যা হয় নাই, এখন কেন এসে বলতেছো যে লাইলা বুড়ি, লাইলারে ভাল লাগে না? প্রয়োজন আমি দিয়ে মরে যাবো, তারপর আমি ওর। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে জীবনে। আমি যেটা দেখছি যে আমার মনে হয় 1 মাস আগেও আপনার সাথে আমার দেখা হয়েছে। জি। আপনাকে আমি যে অবস্থায় দেখেছি আপনি সেই অবস্থায় নেই এখন। আমার মেন্টালি হেলথ খুবই খারাপ অবস্থা, মেন্টালি স্ট্রেস অনেক বেশি, খুব টেনশনে আছি। তারপরে আমার কিছুদিন আগে একটা লাইভ হয়তো বা দেখছেন অনেকে, যে লাইভে আমি অনেক কিছুই দেখাইছি, অনেক কিছুই বলছি, আমার মনের যত ক্ষোভ ছিল, মনের যত জিদ ছিল, তার কিছুটা আমি প্রকাশ করছি এখানে। খুব মানে ঠেকায় পড়ে দেয়ালটা পিঠে ঠেকে গেছে, আর কিছু করতে পারতেছি না, মরণ ছাড়া কিছু করার নাই। এই টাইমটাতে, এই মোমেন্টটাতে আমি আর দিক পাচ্ছিলাম না। আমি মনে করতেছিলাম যে আমি এখন একটু পৃথিবীর মানুষকে জানানো দরকার যে আমার সাথে কি হচ্ছে, কি ঘটতেছে আমার সাথে, আমি যে আসলে ব্ল্যাকমেলের শিকার। যেমন এই মুহূর্তে আপনার বয়সটা কত এক্স্যাক্টলি, বায়োলজিক্যাল বয়সটা কত? বার্থ অফ ডেট হচ্ছে 2004 জুলাই 1। আপনার এখন বয়স 21। জি। আপনার সাথে লাইলা দেখা হয়েছে কত বছর আগে? 4 ইয়ার্স। 4 ইয়ার্স, তার মানে তখন 17, 18, 19, 20, 21, 17 বছর তখন। জি। লাইলার এখন বর্তমান বয়স কত? 50। আপনার সাথে লাইলার পার্থক্য কত বয়সে? ভালোই আছে, আপনার ধরেন 29 আছে মনে হয়। 23, 40, 50, তাহলে প্রায় 29 বছরের গ্যাপ হচ্ছে আপনার। 29 বছর। আচ্ছা, আপনার মায়ের বয়স কত? আপনি কিছু না মনে করলে আমি একটু জিজ্ঞেস করছি। মায়ের বয়স আর একটু কমই হবে হয়তো বা। আর একটু কম হবে? হতে পারে। আপনার মায়ের বয়সেরও অধিক একজন নারীর সাথে আপনাদের এই গুঞ্জন বা কথা চলছে। এখন এটা জানতে হলে আপনার একদম শুরু থেকেই শুনতে চাই। প্রথমে যেতে হবে, আমার গল্পের শুরুতে যেতে হবে আপনাদের। আজকে একদম মন খোলা, মনে করেন আপনি আপনার আয়নার সামনে দাঁড়িয়ে আছেন, আপনার সাথে আসলে কি ঘটেছে একদম শুরু থেকে জানতে চাই। কিভাবে পরিচয় এই নারীর সাথে, বা কি হয়েছে? এই নারীর সাথে আমার পরিচয় সোশ্যাল মিডিয়া থেকেই। আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আপনারা সবাই জানেন। আমি আমার ফ্যামিলি রান করতেছি 2018 সাল থেকে, এখন 2025 সাল, প্রায় 7 বছর হয়ে গেছে। 7 বছর ধরে আমি আমার ফ্যামিলিটা রান করি একা, সিঙ্গেল, 7 বছর যাবত। এর মধ্যে কেউ আমাকে সাপোর্ট করতেছে না। এর মধ্যে 4 বছর হচ্ছে লালার সাথে সম্পর্ক বা পরিচিতি, আমার পরিচয়। এখন শুরুটা আমি বলি আপনাদের, যখন আমি ভাইরাল হওয়ার পর আমি অনেক ভালো কন্টেন্ট করতেছিলাম, আমার ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে বাঁচতেছিলাম, সুন্দরভাবে খাচ্ছিলাম, পড়তেছিলাম। আমার বাসা তখন আপনার সাইদনগরে, নতুন বাজারে সাইদনগরে একটা অ্যাপার্টমেন্ট নিয়ে, ওখানে আমি থাকি আমার ফ্যামিলি নিয়ে। তো প্রতি মাসেই আমার ভালো একটা আর্ন হচ্ছিল। কিছু মাসে আমার তো তখন আমি লাইভ করতাম, লাইভের সিস্টেম ছিল গিফট করতো মানুষ এসে আমার লাইভে, মানুষ গিফট পাঠাতো, স্টিকার, ইমোজি, যেগুলো হচ্ছে ওনারা টাকা দিয়ে ডায়মন্ড কিনতো, সেই ডায়মন্ড ব্যয় করে আমাকে গিফট দিত। ধরেন একটা মানুষ আমাকে গিফট করলো 1000 ডায়মন্ড, 1000 ডায়মন্ড কিনতে তার 1900 টাকা লাগছে, কিন্তু আমি সেই ডায়মন্ডটা থেকে অফিস থেকে পাবো প্রায় ধরেন সেই হিসাবে 800-900 টাকা, মানে অ্যারাউন্ড অ্যাপ্রক্স এরকম আসছে আর কি। ধরেন 800 টাকার মতন পেলাম আমি। তো ওনার 1000 গিফটে যদি আমি 800 টাকা পাই বা 500 টাকাই পাই, তো 1 লাখ 2 লাখ করে ট্যাক্স কমপ্লিট করলে কোম্পানি থেকে আমাকে আরো 1-1.5 লাখ দিত। তো টোটাল আমার 1 লাখ 1.5 লাখ 2 লাখ এরকম করে পেমেন্ট ছিল। ইভেন লালার সাথে যখন লাস্ট, মানে প্রথম সম্পর্ক, যখন ওর সাথে সম্পর্ক হওয়ার পর আমি লাইফটা লাস্ট মান্থ যেটা করছি, মানে আপনার চাকরি করার ছাড়ার আগে শেষ মাসটা থাকে না, আমার শেষ মাসটা 60,000 টাকা ইনকাম হয়েছে আমার। আলহামদুলিল্লাহ, আমার 60,000 টাকা আমার ফ্যামিলির জন্য অনেক বড় একটা অ্যামাউন্ট। আমি যা ইনকাম করি, যতটুকু সেভিংস হয়, ওইগুলো দিয়ে আমার স্বপ্নগুলো আমি পূরণ করি ছোটবেলা থেকে। আমি আমার প্রাইভেট কার কিনছি 2019 সালে, আমি 2018 সালে আরন 5 কিনছি। ওইগুলো মানুষ অনেকে হয়তো ভুলে গেছে, বা যারা আমার সেগুলো লাইলার সাথে পরিচয় হওয়ার আগে, অনেক আগে। জি। আচ্ছা, তারপর লাইলার সাথে পরিচয় হলো কখন? তারপর আমি যখন এভাবে লাইভ করতেছি, লাইভে এসে কন্টিনিউয়াস প্রত্যেকটা লাইভে ও কমেন্ট করতো, ও দেখতাম সবসময় পজিটিভ কমেন্ট করতো। তো এক সময় আমার চোখে পিক হয় যে না, এই মেয়েটা অনেক বেশি পজিটিভ কমেন্ট করে, আমাকে অনেক বেশি সাপোর্ট করে, যে বলেন ডাইহার্ট ফ্যানদেরকে সুযোগ দিতে হয়, সাপোর্ট করতে হয়। সো ও যখন আমার লাইভ দেখতো কন্টিনিউয়াস, তখন একদিন আমি পিক করলাম যে না, একটু কথা বলি, ওর একটু সময় দেই, যেহেতু আমার ডাইহার্ট ফ্যান, ওর সাথে কথা বলি। আর আমি এরকম আহামরি ওরকম সেলিব্রিটি না যে আমি এত ভাব দেখায় চলবো। আমি ছোটবেলা থেকে কোনো ভাব নেই আমার মধ্যে, আমি খুব জলি মাইন্ডের মানুষ। আমার সাথে যে মিশবে আমি তার সাথে মিশে যাই, একদম ফ্রেন্ডলি মিলে যাই। আমার লাইভে যেই আসতো তাকে কলে নিতাম, তার সাথে কথা বলতাম। সেম লালাকে নিয়ে একদিন আমি কথা বলতেছি লাইভে, কথা বলতে বলতে ওরে আমি লাইভে কলে নিছি, ও কলে আসছে। আসার পরে ও গল্প করতে করতে বলতেছে আমার পেটস আছে, আমার ডগ আছে, বার্ডস আছে, এটা সেটা আছে। পরে তার কিছুক্ষণ পরে আমি ওর সাথে যখন কথা শেষ হয়েছে, লাইভ করা আমার শেষ, আমার লাইভ দরকার নেই, ডেলি 1 ঘন্টা লাইভ করলেই হয়। তো আমি তখন লালাকে ডিরেক্ট ইনস্টাগ্রামে কল দিই, ভিডিও কল, যেহেতু একটা পাবলিক প্লেস, ও যেহেতু ক্যামেরা অফ করে রাখছে, দেখা করতেছে না, সামনে আসতেছে না, আমি ওর সাথে প্রাইভেটলি কথা বলি। প্রাইভেটলি নক দিলাম, কেন? ওর বাসায় পেটস আছে অনেক, আর আমি ডগি লাভার অনেক। এইটা দিয়ে ওর সাথে কনভারসেশন শুরু আমার। ও দেখাইতেছে ওর ডগ, একটা শিজু দেখাচ্ছে, টিঙ্কু দেখাচ্ছে, পাখি দেখাচ্ছে, ওর ফেস চিন্তা আমি দেখি নাই।
তখনও আমি ওর সাথে কথা বলতেছি, ওর সাথে ঘন্টার পর ঘন্টা কথা হয়ে গেছে ওই রাতে, ঘন্টার পর ঘন্টা কথা হচ্ছে শুধু পেটস নিয়ে। তখন ও রিসেন্ট ইন্টারভিউ বলছে যে প্রথম দিনই আমার সাথে ভিডিও কল দিছে, ওর মাও কথা বলছে। আমার মাও জলি মাইন্ডের, আমার মাও ওই গুলশান বনানীর অত পশ মানুষ না যে এত ভাবস নিয়ে চলবে যে এখানে যাবো না, ওইটা যাবো না, এটা করবো না, সেটা করবো না, অত পশ মানুষ না। আমরা জীবনে অনেক স্ট্রাগল করছি, আমার মা খুব স্ট্রাগল করছে আমাকে নিয়ে, আমাকে কোলে পিঠে করে অনেক কষ্ট করে মানুষ করছে। আপনার মা অনেক স্ট্রাগল করেছে, এটা প্রায়ই বলেন আপনি। অনেক। কিন্তু সেক্ষেত্রে কি এটা নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষ দেখে কি এই ধরনের স্ট্রাগল, নাকি আরো কিছু, মানে আপনার আমাকে কোনো কাজ করতেন বা চাকরি করতেন কিনা? না, চাকরি করতেন না, আমরা ছোটবেলা থেকেই ব্যবসা করি। আমার আব্বুর সবাই মিলে আমরা আমাদের দুইটা দোকান ছিল, একটা কনফেকশনারি হল ছিল, একটা কাপড়ের বস্ত্র বিতান ছিল, যেখানে আপনার নারী পুরুষ ছোট বড় সবার জন্য কাপড় বাদ দিয়ে A to Z সকল প্রকারের কাপড়ের আমাদের দোকানে ছিল, সকল প্রকার কাপড় ছিল। আপনারা কয় ভাই বোন? আমরা 2 ভাই 1 বোন। আমার 2 ভাই বোন বাকসবন প্রতিবন্ধী, এখন একটা ভাবি আছে, আমার ভাইয়া বিয়ে করছে, উনিও বাকসবন প্রতিবন্ধী। টানাপোড়েনটা কোথায় সংসারের ছিল? টানাপোড়া কোথাও ছিল না। আপনার মা হচ্ছে কানের দুল বিক্রি করে আপনাকে, তখন তো আমাদের আমি বললাম না, আমাদের যখন দোকান ছিল, আমাদের দোকানটা কি হয় একটা সময় আগুন ধরে সব 2টা দোকানে পুড়ে গেছিল একবারে। আচ্ছা। আমার অনেক কষ্ট করে সবকিছু জোগাইছিল আমার আম্মু। আমাদের তো প্রথমেই দোকান ছিল না, প্রথমেই অন্যরকম ভাবে বিজনেস করছি, মানে ডে বাই ডে আস্তে 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 আমাদের অনেক বড় দোকান হয়েছিল। আচ্ছা। আমাদের প্রথমেই হুট করে অনেক বড় দোকান ছিল না, কারণ আমার বাবা যখন বিদেশে ছিল আমারও কাজের বুয়া ছিল। অনেকে ফুটানি করে যে তার কাজ 18-20টা কাজের বুয়া, আমারও কাজের বুয়া ছিল, আমার দুধ খাওয়ানোর জন্য কাজের বুয়া ছিল, আমাকে কোলে নিয়ে ঘোরার জন্য কাজের বুয়া ছিল। আমাদেরও অবস্থা ভালো ছিল, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের, আমার গোষ্ঠীর সবার অবস্থাই ভালো। আমরা মাল বংশের মানুষ, আমরা ফকিনি বংশের মানুষ না। হুট করে লায়লা আপনাকে কুকুর, তারপর তার পেটস এগুলো দেখাইলো, দেখানোর পরে আমি আম্মুকেও দেখাইতেছি, দেখো আম্মু এই যে কথাবার্তা বলাইলাম। বলানোর পরে ও দেখলাম 1 দিন 2 দিনের মধ্যে দেখলাম ওর ড্রাইভার দিয়ে আমার বাসায় ছোট্ট একটা পাপি পাঠাইছে, লাসা বাবু। এখন ওটাকে আমি পারলে আমার বাবুর মতন করে, খুব দামি জিনিস না কিন্তু আমার খুব পছন্দের একটা জিনিস, এটাকে আমি খুব ভালোবাসি, এই জিনিসটা আমি পাঠাইছি, ডগ পাঠাইছি, ছোট একটা বাবু। পাঠানোর পর ওইটাকে আমি পেয়ে অনেক খুশি হলাম, ওটাকে পালতেছিলাম। তো এই শুরু হলো ওর আমার দিকে গিফট দেওয়া। তার চেহারা দেখেননি আপনি? চেহারা দেখিনি। আচ্ছা। আমার খুব গরম লাগতেছে, গরমের মধ্যে আমার এসি পাঠাই দিয়েছে বাসায়, গেটে করে। হ্যাঁ, বাসায় এসি পাঠাই দিয়েছে, আমি তো ইমপ্রেস। ও মাই গড, এসি পাঠাই দিল। এসি কিনা সামর্থ্য আমার আছে, কিন্তু আমি এসি কিনতাম না, আমার ভালো লাগতো না, কারণ আমার মনে হতো যে আমার ফ্যামিলিকে টাকা দিই, আমার যত টাকা আসতো আমার একটা টাকাও আমার ব্যাংকে আসতো না, আমার কখনো ব্যাংক অ্যাকাউন্টও ছিল না। আমার সকল প্রকারের টাকা ট্রানজেকশন আমার মার অ্যাকাউন্টে হতো, আমার বাবার অ্যাকাউন্টে হতো, আর আম্মুর বিকাশে হতো। আমি কখনো একটা টাকা নিতাম না। আর কি কি পাঠিয়েছে? এসি পাঠালো। এসি পাঠানোর পরে আমি তো খুব টাচ হইলাম যে আসলে মানুষ আমার লাইভে এসে গিফট করে, আমার লাইভে 2000-3000 ভিউয়ার্স থাকে, সবাইকে দেখানোর জন্য, সেখানে একটু শো অফ করার জন্য, বা বাংলাদেশে একজনকে সাপোর্ট করতেছে সেটা দেখানোর জন্য। কিন্তু এই মেয়েটা কেন আমাকে এত কিছু দিচ্ছে? হয়ে গেল না আপনার, ধরেন 1-1.5 লাখ টাকা খরচ করে ফেললো, 1-1.5 লাখ টাকা একটা মানুষের জন্য কাঁচা টাকা খরচ করলো, তার সাথে দেখা নাই, সাক্ষাৎ নাই, লাইভে কোনো শার্ট আউট নাই, কিছু নাই, সে দিচ্ছে। তারপর আমি তাকে লাইভে প্যাম্পার করা শুরু করলাম, শার্ট আউট দেওয়া শুরু করলাম যে না, সে আমাকে দিচ্ছে কিছু, গিফট করতেছে। গিফট নেওয়ার কারণ আমার কাছে তখন নর্মাল, তখন সে 1 লাখ টাকা গিফট করলো। আমার এমনও গিফটাররা ছিল যারা 5 মিনিটের মধ্যে 2 লাখ 3 লাখ টাকা গিফট করতো আমাকে, 5 মিনিটের মধ্যে। তো আমার কাছে নর্মাল ছিল। তো আস্তে আস্তে আমি ভাবতেছিলাম যে মেয়েটা কে 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 এই কয়দিন পরে দেখি আমার বেডশিটটা তার কাছে ভালো লাগতেছে না। হ্যাঁ, সে একা বেডশিট পাঠাই দিল আমার বাসায়, যে তোমার বেডশিটটা চেঞ্জ করে দাও, তোমার ভালো লাগবে। ঠিক আছে। আপনি তার চেহারা দেখতে চান না একবারও? আমি চাইছি, কিন্তু ও মোবাইল এভাবে ধরতো, এক সাইড দেখাইতো। আচ্ছা। আর ও বলছে যে 3 মাস, কিছু ভিডিওতে বলে 3 মাস দেখা করি নাই, 6 মাস দেখা করি নাই, ওটা যতদিন দেখা করে নাই ততদিন ও নিজের ডায়েট করতেছিল, রূপচর্চা করতেছিল, কিভাবে আমার সামনে আসবে, আমার সামনে যেন একটু পরিপাটি হয়ে আসতে পারে, এভাবে ও নিজেকে তৈরি করতেছিল। তো যখন আবার এইটা দিল, তারপর একদিন দেখতেছে আমার আম্মু একটু সিক, আমার আম্মু একটু অসুস্থ, তখন ওর সাথে সাথে কি করতেছে, ড্রাইভার দিয়ে টাকা পাঠাচ্ছে। আমি আমার তো লাগবে না টাকা, আমার আছে, আমার লাগবে না। বলছে তোমাকে তো দেই নেই আমি টাকা, তোমার আম্মুকে দিছি, তোমার আম্মু অসুস্থ, আম্মুকে নিয়ে একটু যাও, তোমাকে দেই নেই আমি টাকা, তোমার স্যালারি আসবে কবে না কবে, তুমি নাও। আমি বলছি আমি নিবো না। তারপরও জোর করে দিচ্ছে, ড্রাইভার দিয়ে বল, ড্রাইভার নিয়ে পাঠাইছি, রেখে দাও। এখন এই জিনিসগুলো নিয়ে আমাকে খোটা দিচ্ছ। আমি তো ভাই, আমি তোমার কাছে ভিক্ষা করে নেই, আমি তোমার কাছে চাই নেই। আমি যদি তুমি আমার লাইফে নাও আসতা, আমি কাজ করে করে নিজে করতাম সবকিছু, নিজে করা। ও যে জিনিসগুলো সেন্ড করছে, এই জিনিসগুলো অলরেডি আমার প্ল্যানিংয়ে ছিল যে আমি করবো। এই জন্য আরো বেশি ইমপ্রেস হয়েছি যে আমি চিন্তা ভাবনা করতেছি আমি একটা এসি লাগাবো। এসি চলে আসছে, আমি এখনো কিনতে হয় না আমার, আমি চিন্তা ভাবনা করছি যে আমি লাগাবো, হয়ে গেছে। তো এগুলো আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো, সব প্রদীপের মতো না জিনিসটা। তখন আমার বয়সটাও তো অত না, আমার এখন যতটুকু বুঝতেছি 17 বছর বয়স, এখনো আমি অত ম্যাচিওর না, অত আমার ইয়া নেই। আমি তো লাইভ তখন করতেছি, লাইভ তো ছাড়ি নাই, আমি লাইভেও ইনকাম করতেছি, লাইভ ইনকাম আসতে আছে ভালো। এইভাবে আগাচ্ছি। তো একদিন ভাবলাম যে ও এত কিছু গিফট করতেছে আমাকে, এত কিছু করতেছে আমার জন্য, আমি তোর সাথে দেখা করি। দেখা করার দরকার, যে একটা ফ্যান কি চাই একটা সেলিব্রিটির কাছে, একটা পাবলিক ফিগারের কাছে যে লাইভ করতেছে। একটা ধরেন সাকিব খান ভাইয়া যদি এখন লাইভ করে, তার লাইভে আমি সবসময় কমেন্টস করি, তাকে যদি আমি সবসময় তার পিছনে আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করি, সব ইনভেস্ট করতে থাকি, তা একটা উদ্দেশ্য কি?
উদ্দেশ্য তো এটাই যে আমি মেগাস্টারের সামনে যাব, পাশে যাব, তার সাথে হ্যান্ডশেক করবো, তার সাথে সম্পর্ক করবো, এরকমই তো থাকবে এজ এ নর্মাল পাবলিক হিসাবে, ফ্যান হিসাবে। তো আমি এটাই ভাবতেছিলাম যে আমার একজন ফ্যান, ওর এরকম কিছু চাহিদা থাকতে পারে যে দেখা করতে চায়, একটু সাক্ষাৎ করতে চায়, একটু ভাইরাল হতে চায়, যে একটু দেখা করি আমি, হয়তো বা লজ্জা পাচ্ছে, দেখা করতে পারতেছে না। আমি যা ওরে খুঁজে বাই করলাম, আমি নিজে খুঁজে বাই করছি যে দেখা করি, দেখা করলাম। দেখা করার পর আস্তে আস্তে এই তো কথোপকথন শুরু হলো। ভালো দেখা করে যেদিন প্রথম করলেন সেদিন আপনি চমকে যান নাই? তো সে দূর থেকে দেখা হয়েছে, যেমন ওর বাসার নিচে আমি, ও 4 তলা 5 তলায় বারান্দায় লাইট অফ করে দাঁড়ায় ছিল। ও আচ্ছা, একটা অবয়ব যে আছে এটা ফিল করতে পারছি শুধু, আচ্ছা, আচ্ছা। কিন্তু কে দাঁড়ায় আছে এটা ফিল করি নাই। এই দেখা প্রথম দেখা। সেকেন্ড দেখা যেটা, সেটা হচ্ছে ওর ছাদে, ওর বাসার ছাদে অন্ধকারে, কোনো ধরনের লাইট নেই, কোনো কিছু নেই, একটা মাস্ক পরে বসে আছে। ওইখানে কনভারসেশন হলো, কথা হলো। আপনি বলেননি মাস্ক হলো? অন্ধকারে খুলে নাই, মা বলছে না থাক সমস্যা নেই, করোনা টোনা চলতেছে, আমি ফোর্স করি না, আমি বলার দরকার নেই যে, আচ্ছা, আমি আচ্ছা। যে হাক দিলাম চলে আসলাম। সেটা কি আপনাদের প্রেমের সম্পর্ক? না 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 না, কিছুই না, ফ্রেন্ড, আচ্ছা, জাস্ট ফ্রেন্ড। ওই ফ্রেন্ডলি হার্ট। হ্যাঁ, ও আমাকে গিফট করতেছে, তার সাথে কথা বলতে চায়, একটা সম্পর্ক করতে আপনার চায়। আম্মা জানে আপনি দেখা করতে গিয়েছেন? না, আম্মু জানে না। আর ওনার বয়সও বুঝতে পারেননি? না, বয়স কিভাবে বুঝবো? আমি কি বললাম, ওনার সাথে 3 বছর ছিলাম, 3 বছর তার এনআইডি কার্ডে আমি ছাপটাও দেখি নাই। সে এতভাবে হাইড করে রাখতো। আর আমি ওরকম মানুষ না যে আমি তার গ্যালারি ঘাটবো, তার অতীত নিয়ে ঘাটবো, তারে মানে ইয়া করবো, যে ওই জিনিসটা আমি করি না। আপনি একটা অবয়ব দেখলেও কি বুঝতে পারেন না? ধরেন আমার সামনে কেউ মাস্ক পরে বসে আছে, সে কত বছরের, আমি তো অবয়ব দেখলেও একটু না, ওর দেখলে আসলে বোঝাটা কঠিন, কারণ হচ্ছে ওর বয়সটা ওর ফেসের সাথে যায় না, মিলে না। আচ্ছা, এখন আস্তে আস্তে ডে বাই ডে যাচ্ছে, কারণ হচ্ছে যে এখন আর ওরকম ভাবে রূপচর্চা করতে নিচ্ছি না আমি, যাচ্ছে না ও, বা এরকম কিছু হচ্ছে। তো আস্তে আস্তে এই ওর সাথে সম্পর্ক বা ভালো একটা ফ্রেন্ডশিপ শুরু হলো। ভালো কথাবার্তা, সবসময় কথা বলতাম, সবসময় টাচে থাকতাম, হাই হ্যালো প্রতিদিন কথা হতো। এর মধ্যে কিন্তু আমি লাইফ টাইপ সবকিছু করা ছেড়ে দিছি। কেন? ওর সাথে ঘুরতাম আমি সবসময়, ও নিয়ে ঘুরতাম আমাকে, আর ওর সাথে কথা বলতাম সারাদিন, ওর সাথে ভিডিও কলে থেকে শেষ হতো। আচ্ছা, লাইভ আর করা হইতো না। তখন কি চেহারা দেখেছিলেন? না, এই সাইড দেখে কথা বলতাম, আর সাইড দেখে ঘুরতেন যে তখন? ঘুরতাম, ও ঘোরার মধ্যেও মাস্ক পরে থাকতো সবসময়। কখনোই মাস্ক খুলেনি? মাস্ক খুলতো না, ও মাস্ক খুলছে। হ্যাঁ, অনেকদিন পর মাস্ক খুলছে ও অনেকদিন পর মাস্ক খুলছে, বা আমি জোর করে টান দিয়ে খুলে দিল, এমন টান দিল, এমন তুলে ফেলতো। ও যখন প্যাম্পার করতো তখন আমার লাইফ টাইপ করতে কিছু ভালো লাগতো, তখন আমি আস্তে আস্তে অলস হতে শুরু করলাম। এই অলসতা আমাকে ধরলো, পেয়ে বসলো আমাকে। আপনাকে কি হাত খরচও দিয়ে দিত এরকম কিছু? মানে আমার কোনো ধরনের টেনশন করা লাগতো না। আমার মানে হাত খরচ থেকে শুরু করে আমার হাত খরচ তো না, আমি কি বললাম আপনার, আমার পকেটে 500 টাকা দেন, আমি এটা দ্বিগুণ করে বাসায় ফিরবো 1 মাস পরে। টাকা দিতেন একটা নির্দিষ্ট পরিমাণ, সেটা তো আমার লাইফ থেকে দিতাম। তখন আমি ফেসবুকে কন্টেন্ট করতাম ওকে নিয়ে। ও ফেসবুক থেকে রেমিনেশন আসতো, ওইখান থেকে টাকা দিতাম, তারপর স্ন্যাক অ্যাপ আসলো। স্ন্যাক অ্যাপ আমাকে প্রতি মাসে $5,500 করে ডলার দিত। স্ন্যাক অ্যাপটা কি আমি জানি? এটা লাইক অ্যাপ, টিকটক অ্যাপের মতন একটা অ্যাপ, আচ্ছা, অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনটা ভালো একটা পেমেন্ট দিত বাংলাদেশের ইনফ্লুয়েন্সারদেরকে। তো ওই পেমেন্টটা আমি আমার আম্মুর হাতে তুলে দিছি। 3 মাসের প্রায় আপনার 15-17 লাখ টাকার মতন দিছি। আরো আগের তো যেগুলো লাইফ টাইম ইনকাম করছি সেগুলো তো আসি। এর মধ্যে আমার কোনো খরচ হয় না, এসি কিনতে হয় না, বেডশিট কিনতে হয় না, কিছু কিনতে হয় না, টাকা তো খরচ হয় না, টাকা তো বেঁচে আছে, টাকা তো অনেকগুলো হয়েছে। এই টাকাগুলো আম্মুকে দিয়ে বলছি, আম্মু বলতেছে চ বাবা একটা বাড়ি করি বাবা। আব্বু আম্মুরা নিজে থেকে ছোট ঘরটা করতে যে যত টাকা লাগতো একটা কন্ট্রাক্টরকে দিয়ে করাইতে, ওই টাকা দিয়ে একটা বড় বাসা করতে পারছে আব্বু আম্মু থেকে। ওনারা ওই গ্রামে থাকছে, এই জন্য এটা বলার কারণ হচ্ছে, আমি বলি আমার আব্বু আম্মু আমাকে ঢাকায় একা রেখে তারা গ্রামে চলে গেছে। যাওয়ার কারণ হচ্ছে তারা ওইখানে যে আপনার বাসাটা কিভাবে করতে হবে, একটা ইট পর্যন্ত আমার বাবা মা নিজেরা যে কিনে এনে দিছে। থেকে করলে কিন্তু টাকা কম লাগে, একদম অর্ধেক টাকা লাগে। ওই টাইমটাতে আমার থাকা খাওয়া একটু প্রবলেম হচ্ছিল, কারণ বাসায় কেউ নাই, বাসায় কে আমাকে রান্না করে খাওয়াবে, কে আমাকে টেক কেয়ার করবে। আচ্ছা, এর মধ্যে কি প্রেম হলো? এর মধ্যেও প্রেম হয় না, এখনো প্রেম না, আপনারা জাস্ট কন্টেন্ট করে যাচ্ছেন? জাস্ট কন্টেন্ট করতেছি, কথা বলতেছি, এই এতটুকুই। ও আমাকে বললো কি, আমার বাসাটা তো পুরো খালি, তোমার আব্বু আম্মু যেহেতু নাই, তোমার একটু থাকতে অসুবিধা হচ্ছে, খাওয়া দাওয়া অসুবিধা হচ্ছে, তুমি আমার বাসায় চলে আসো, তোমার আব্বু আম্মু আসলে চলে যাও, সমস্যা নাই। এর মধ্যে কি আপনাদের ইন্টিমেসি যেটাকে বলা হয় সেটা কি হয়? সরাসরি উনি বাসায় আসার অফার দিলেন? বাসায় আসার অফার দিলেন, তারপর দেন বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর এই তোর বাসায় কয়েকদিন থাকলাম। এর মধ্যে আমার বাসাটা করতে অনেক সময় লাগছে, কারণ হচ্ছে নিজের টাকায় করছি তো। আমি ফেসবুক থেকে টাকা পেলেই টাকা দিতাম গ্রামে, এছাড়া বাড়ির কাজ বন্ধ হয়ে থাকতো। আমার লেবার বিলটাও আমার কয়েক মাস আটকা ছিল, তখনও কিন্তু আমি লেলার বাসায় থাকতেছি, কিন্তু লেলা কিন্তু টাকা দিয়ে আমাকে ওটা ছুটাই দেয় না। বাড়ি করতে নাকি 60 লক্ষ টাকা দিয়েছে? আমি স্টোরি বলতে থাকি, শুনে। তো এইরকম ভাবে চলতেছে, যখন মাঝে মধ্যে কি হয়, পেমেন্ট ডিলে হয়, সোশ্যাল মিডিয়া পেমেন্ট গুলো ডিলে হয় অনেক। ফেসবুকের পেমেন্ট, লাইকের পেমেন্ট অনেক সময় ডিলে হয়, 1 মাস 2 মাস ডিলে হয়ে যায়, তখন একটু প্যারা খাওয়া যায়। একবার কি হয়েছে, প্যারা খাই গেছি, প্যারা খাওয়ার পর আমি তো কিছু করতে পারতেছি না, এখন লেবার প্রেশার ক্রিয়েট করতেছে, কারণ 2-3 মাস হয়ে গেছে, আমার 3 মাসের পেমেন্ট আটকে গেছে ফেসবুকে। এখানে অনেকে প্রশ্ন করবে যে সোশ্যাল মিডিয়া থেকে কতই বা আর্ন হতো যেটা দিয়ে বাড়ি বানায় ফেললেন। আমি বললাম না আপনাকে, প্রতি মাসে $5,500 করে ডলার দিত। আচ্ছা, হ্যাঁ, আমি 3 মাসের টাকা একবারে দিছি, তাহলে ওইখানে ধরেন আপনার 16-17 লাখ টাকা। তারপর এর আগে যে 3-4 বছর আমি ইনকাম করছি,
সেগুলো তো আমার আম্মু সেভিংস করছে। বললাম না আমার পকেটে একটা টাকা আমি রাখতাম না, আমার একটা টাকা অপচয় হতো না। আর আমি যে বাসায় থাকতাম সেই বাসার খরচ অত বেশি ছিল না, অল্পের মধ্যে সবকিছু কমপ্লিট হতো। মনে ধরেন 30-40 হাজার টাকার মধ্যে আমার পুরো ফ্যামিলি রান হয়ে যেত, ওই জায়গার মধ্যে সবকিছু কমপ্লিট থাকতো। তার মানে প্রায় 5 লক্ষ টাকা তো একদম ফিক্সড পেতেন, তারপরে সোশ্যাল মিডিয়ার বাকি আর্নিং ছিল। তো এমনি মনে করেন যে 20-30 লাখ টাকা তো এমনি আমার আম্মু হাতে দিতে পারছেন। এখন তো আপনি তাহলে মানে সেলফ সাফিসিয়েন্ট। হ্যাঁ আমি তো করতেছিলাম। কিন্তু আমরা যেটা জানি যে আপনি একেবারে গরিব কোন একটা জায়গা থেকে উঠে আসছেন। উঠে তো আসছি গরিব জায়গা থেকেই। না না, সেটা তো লায়লা আনে নাই আমাকে। আমরা যতটুকু জানি, যতটুকু বুঝেছি, আমরা তো আপনাদেরকে সোশ্যাল মিডিয়াতে দেখি যে আপনি একদম সরি একটু মুখের ভাষা খারাপ করে বলবো যে একেবারে গরিব কোন জায়গা থেকে উঠে এসেছেন, একেবারে আপনার কিছুই ছিল না, আপনাকে টাকা পয়সা দিয়ে মানুষ করে বড় করে একেবারে অনেক সলভেন্ট করছে, এখন গাড়ি বাড়ি সব করে ফেলছেন তার টাকা দিয়ে, এখন তার আপনার চোখে লাগলো সে বুড়ি। এতদিন তো বুড়ি লাগলো না, এতদিন তো কচিই লাগছে। না এখনো ওরে বুড়ি লাগে না আমার কাছে, কিন্তু ও তো বুড়ি, ওরে আমার কাছে বুড়ি লাগে না, কিন্তু ও তো বুড়িটা মানতে হবে, আমিও তো বুড়ো হবো একটা সময়। এই জাস্ট নাম্বার, আমি সারা জীবন বলে আসছি, সারা জীবন বলে যাব, এটা ট্রু, সারা জীবন থাকবে। প্রেম ভালোবাসা বয়স দেখে হয় না, প্রেমটা কিভাবে আস্তে আস্তে উইক হচ্ছিলাম এটা তো বুঝতেছেন, এটাই বলতেছি আমি। আচ্ছা হ্যাঁ, এই যে নিউজটা এটা পুরোটাই ফেক, যে লায়লা আমাকে এস্টাবলিশ করে দিছে বা লায়লা আমার সংসার চালায় দিছে, সারা জীবন আমাকে একদম ছোট জায়গা থেকে বস্তি থেকে তুলে নিয়ে আসছে, এই নিউজটা টোটালি ফেক। আমি গরিব মানুষ, আমি একদম নিম্ন স্থান থেকে উঠে আসছি, এইটা রিয়েল, এটা ট্রু, এটা আমি নিজের যোগ্যতায় উঠে আসছি। আমি 2018 সাল থেকে ইন্ডিপেন্ডেন্ট, আমি 2018 সাল থেকে নিজে ইনকাম করি, 2018 সাল থেকে আমার নিজের ফ্যামিলি আমি নিজে রান করি। আর লায়লার সাথে আমার সম্পর্ক 22 সাল থেকে। আচ্ছা এই বিষয়টা তাহলে আজকে ক্লিয়ার হলো। আচ্ছা তারপরে কি হলো? তারপরে হলো যে বাসার লেবারদের টাকা পয়সা দিতে হচ্ছে, যখন 2 মাস 3 মাস আটকে গেল, তো একবারও টাকা দিছিল, তখন ও টাকা দিছিল আপনার 70,000 না 80,000 টাকা দিছিল আমাকে লেবার কস্ট, যেটা হচ্ছে লেবাররা কাজ করতেছিল না, আটকে গেছে। তখন আমি বলছি যে ঠিক আছে, ও দেখতেছে যে আমার পেমেন্ট আসতেছে না, ও 1 মাস দেখছে, 2 মাস দেখছে, 3 মাসের সময় ও বলছে ঠিক আছে তুমি আমার কাছে এটা আসছে, আমার কাছে আছে, তুমি এটা নিয়ে একটু চলো। আমি অ্যাকসেপ্ট করেছি, আমার কাছে আরো ভালো লাগছে যে না এইটাই তো আসলে শুভকাঙ্ক্ষী, এটাই তো ট্রু পার্টনার, যে না ও আমার পাশে থেকে আমার খারাপ জিনিসটা দেরিতে বুঝলেও বুঝছে যে না আমি একটু বিপদে পড়ছি। আচ্ছা এর মধ্যে আপনাদের প্রেম? না এর মধ্যে এখনো প্রেম ভালোবাসা আপনারা একসাথে থাকছেন তখন? না, ওর রুমেও থাকছে, আমার রুমে আমি থাকতেছি। এর মধ্যে আবার আস্তে আস্তে ও আমার কাছে আসা শুরু করতেছে, এই ওর সাথে জড়ানো বা ইন্টিমেট হওয়া ওই শুরু হলো। তখন আমার বাবা মা চলে আসছে ঢাকায়। তখন আপনার মাকে কি বলেছিলেন, কোথায় আছেন? আমাকে বলছি যে আমি লালার বাসায় আছি, এই যে এখানে ওর ফ্যামিলি টাইমিলি অনেক আছে, ওর বাবা মা সবাই আছে, আমি আমার একটা রুম দিচ্ছে, আমি এই রুমটাতে আছি, আমার টেনশন করার দরকার নেই, তুমি ভালোভাবে কাজ করো, বাসাটা রেডি করো। তো এই যখন আমার বাবা মা চলে আসছে, তখন আমি তো চলে যাচ্ছি, আমার বাসায় চলে যাব। এই যখন চলে গেছি তখন সেম এই কাহিনীগুলো হয়েছে, কিন্তু এগুলো সোশ্যাল মিডিয়াতে আসে নাই। মানুষ এখন বলতেছে কেন তোরা সোশ্যাল মিডিয়াতে এসে বকবক করতেছিস। ভাই আমার তো আর কিছু করার নাই, যতই প্রাইভেট রাখতেছি ততই আমার নিজের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে জিনিসগুলো। যত আমি প্রাইভেট করতেছি তত ওর মন মতো ও স্ক্রিপ্ট বানাইতেছে, লাইফটাকে একটা স্ক্রিপ্ট বানাই ফেলছে আমার, যেভাবে বলতেছে সেভাবে চলতেছে। এখন আমি কিছু করতে পারতেছি না, কোনো মুভমেন্ট করতে পারতেছি না। এই রিসেন্ট একটা লাইভ করছি, লাইভ করে আসছি, আমি ওর বাসায় ঢুকছি রাতের 5টা 4:30টার দিকে, 4:30 5টার দিকে ওর বাসায় ঢুকছি। একটা মানুষ কিভাবে ওর বাসায় ট্রেস পাস করবে? ও আমাকে ট্রেস পাস ক্রিমিনালের মামলা দিছে, আমি নাকি ওর বাসায় ট্রেস পাস করছি। 5টা বাজে আপনার বাসায় ট্রেস পাস করলে DHS এর সিকিউরিটি আপনি ফোন দিয়ে আনবেন না? আপনার মা পাশের রুমে বসে আছে, আপনার মাকে ডাক দিবেন না? আপনার বাসায় 18 জন কাজের লোক, আপনি তাদেরকে ডাক দিবেন না? বাসার নিচে আপনার কেয়ারটেকার, আপনার চায়ের দোকানদার, সবাই আপনার লোক, আপনার বাড়ি। আমি যদি ট্রেস পাস করি, এখানে আমার কোনো সুযোগ আছে ওইখানে থাকার? আমি একটা সিঙ্গেল পার্সন, এখানে কোনো সুযোগ আছে? নাই তো। তো সেখানে আমাকে ট্রেস পাস ক্রিমিনাল বলছে। তারপর আমি নাকি ওকে চেষ্টা করছি, আমি নাকি মারাটাও দিছে, ও এগুলো করছে, আমি নাকি চেষ্টা করছি। কীভাবে করছি আমি আমার লাইভে আমি প্রকাশ করছি আমার সিকিউরিটির জন্য। আমি দেখাইছি ওর ঘরের কর্নারে ফুলদানার পিছনে ছুরি লুকানো। ছুরি ও বলছে যে থাকতেই পারে, হ্যাঁ ছুরি থাকতে পারে, কোথায় থাকতে পারে? স্বাভাবিক জায়গায় থাকতে পারে। ওটা কেন কিচেনে থাকতে পারে? কেন রাখছিল? এটা ওর নিয়তি অন্যরকম ছিল, বা মানে আপনাকে হিট করার হয়তো বা থাকতে পারে। আমার করতে পারতো, বা জুনিয়র সাকিবকে যেটা করছে সেটা করে দিতে পারতো, আমাকে আমার সাথে করতে পারতো, এটা স্বাভাবিক। আমি লাইভে দেখাইছি, আপনারা যারা দেখছেন আপনারা জানেন, আমি লাইভে দেখাইছি একদম ছুরিটা একদম ধারালো ছুরি দাঁড়া করানো। ও বলতেছে যে আমার বাসায় আমার ছুরি থাকতেই পারে। আচ্ছা আমি 5টা বাজে ওর বাসায় গেছি, ওর বাসা থেকে বেরোইছি মনে হয় 10টা 11টার দিকে, কোন একটা টাইম। আমি অনেক টেনশনে, তাই টাইম বলতে পারছি না। আমরা সেই গল্পে আসবো, আমরা ওই গল্পে ছিলাম যে লায়লার বাসায় গিয়ে থাকা শুরু করলেন এবং আপনাকে 70,000 টাকা থেকে চলে আসা শুরু করলাম, তখন থেকে ব্ল্যাকমেল শুরু করলো। কি ধরনের কি এই যে তুমি চলে গেলে, আমি তোমার সাথে থাকতে পারতেছি না, আমি তোমার সাথে থাকতে পারবো না, এতদিন ছিল আর কয়দিন থাকলে সমস্যা কি? আর যখন না আসবো তখন হাত কাটবে, ওর হাত দেখবেন এখান থেকে সব স্টেপ করা, সব কাটা, এখানে কয়েক হাজার কাটা আছে। এগুলো কি আপনার জন্য নাকি আগেও দেখেছেন? আমার জন্য। আমাকে ব্ল্যাকমেল করতে, প্রথম সম্পর্কের সময় দেখেননি এরকম? এইগুলো ছিল না। আচ্ছা আচ্ছা, ফ্রেশ ছিল 2 হাত। ও আমাকে হাত কেটে কেটে ব্ল্যাকমেল করতো যে আমি যাব। ও কি খেয়ে ফেলতো, ড্রিঙ্কস করতো, কি ড্রিঙ্কস করে ফেলতো যে ও করতেছে। ওর কাজের বউরা ফোন দিত, ওর দারোয়ানরা ফোন দিত, ওর ড্রাইভাররা ফোন দিত, মানে
একটা একটু ও আচ্ছা, মানে হারপিক। করার জন্য, হ্যাঁ, এই উল্টাপাল্টা জিনিসপত্র খেয়ে ফেলতো। তো তখন আমি কি করবো, আমি কিছু করতে পারতেছিলাম না। তখন আমি কাউকে বুঝতেও দিই না বিষয়টা, যেহেতু আমার সাথে ঘুরতেছে, আমি এই জিনিসটা বুঝতেও দিই নাই, আমার বয়সও তখন অনেক কম। তো আমি ভাবতেছিলাম আসলে মনে হয় অনেক পাগল আমার জন্য, ও খুব আমার জন্য ক্রেজি, আমাকে খুব চায় মনে হয় ও, তাহলে ওর একটু সময় দেই আমি, সমস্যা নাই, একটু তাও আমি একটু সেভ হই। আর ও বলতেছে যে তোমার আমাকে বিয়ে করা লাগবে না, আমার সাথে তোমার কোনো ধরনের সম্পর্ক করতে হবে না, তুমি আমার সাথে থাকলেই হবে, তুমি আমার পাশে থাকলেই আমার শান্তি লাগে। ঠিক আছে, তা ভালো জিনিস। মানে এই ধরনের কমিটমেন্টে আসছিল যে হ্যাঁ, আমাকে ওর বাসা কিন্তু তখন আমি প্রায় 3-4 মাস থেকে ফেলছি। তো ওর সাথে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, তার ভালো একটা বন্ডিং হয়ে গেছে আমার। একটা 3-4 মাস থাকার পর তো একটা মানুষের সাথে, একটা কুত্তার জন্য একটা মানুষের মায়া হয়, হয়তো একটা মানুষ, ওর জন্য তো মায়া অবশ্যই হবে আমার। তখন আমি ছোট মানুষ, আমি তো বুঝতেছিলাম না কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা আমার জন্য প্রতারণার ফাঁদ, সেটাও আমি বুঝতেছিলাম না। যেটা একটা আমার জন্য একটা ট্র্যাপ তৈরি হচ্ছে, ডে বাই ডে আমার জন্য ট্র্যাপ তৈরি করতেছে, বা আমাকে কাজে লাগাও ফেমাস হচ্ছে, সেটাও আমি বুঝতেছিলাম না। ফেমাস হচ্ছে, আমি চাচ্ছি যে ফেমাস হোক, সমস্যা নাই। এই আস্তে আস্তে ডে বাই ডে যতবারই আমি চলে আসতে চাই ততবারই ব্ল্যাকমেল করে, যতবারই চলে আসতে চাই ততবারই ব্ল্যাকমেল করে। আমার মোবাইল থেকে যত প্রকার ছবি আছে, যত প্রকার যা আছে, সব প্রতিবার আমার মোবাইলটা হাতে গেলেও নিয়ে রাখতো। তারপর আমি মোবাইলে কিছু রাখতাম না, কারোর সাথে কোনো ছবি তুলতাম না, ফ্রেন্ডদের সাথে আড্ডা মারতাম না, কোনো মেয়েদের সাথে আড্ডা মারতাম না, গল্প করতাম না। এখন যে ছবিগুলো আবার ভাইরাল করতেছে, এগুলো প্রসঙ্গে আসতেছি, তো ও আমার মোবাইল থেকে সবসময় ছবি টবি নিয়ে রাখতো, এটা করে সেটা করতো। তারপর আমি যখন ঘুমায় থাকতাম, ও আমার সাথে ছবি তুলতো, ভিডিও করতো। আপনি দেখবেন ওইগুলো পোস্ট করছে, আমার ব্যক্তিগত সময়ের যে ছবিগুলো, শুয়ে আসি, ঘুমায় আসি, বসে আসি, এইগুলো ছবিগুলো পাবলিক করতেছে। এটা তো আমার ব্যক্তিগত ছবি, এই ছবিগুলো দিয়ে আমার ব্ল্যাকমেল করতো। 1 বছর যাবত ওর সাথে আমার কোনো প্রকার রিলেশন নাই। এর আগেও আপনাদের শোতে আসছি, আপনাদেরকে বলছি, বা আরো অন্যান্য শোতেও বলছি, যে এখন শুধুমাত্র কেসের জন্য আমরা একটা ফ্রেন্ডলি, মানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ আসছি, একটা বন্ধুত্ব সম্পর্কে আসছি। এরপরে এই যে আপনার বাড়িটা বানালো, তার মানে এই যে 60 লক্ষ টাকা বা বাড়ি বানানোর জন্য অর্ধেকাংশ টাকা, না, বাড়ি বানানোর জন্য কোনো প্রকার টাকা ওর নাই। আর যখন আপনি নিজে আস্তে আস্তে বাড়িটা বানানো শুরু করলেন, বা নিজে এস্টাবলিশড বা নিজে ওয়েল সাফিসিয়েন্ট হলেন, সেই সময় কি আপনাকে বাড়তি কোনো টাকা পয়সা দেয়া? না, এরকম কোনো ধরনের আপনি তার প্রতি ডিপেন্ডেন্ট ছিলেন? না, ডিপেন্ডেন্ট ছিলাম না, ছিলেন না, ডিপেন্ডেন্ট ছিলাম না। কিন্তু বিষয় হচ্ছিল যে ওর সাথে থেকে যখন আমার সময় কাটাতাম, যখন আমি আমার টাইমগুলো নষ্ট করতাম, আমি লাইভ না করতাম, যদি আমার কোথাও কিছু প্রয়োজন পড়তো, সেটাও দেখতো, যে এখন তোমার হসপিটালে যাওয়া দরকার পড়বে, বা তোমার এইটা দরকার পড়বে, সেটা আমি করে দিচ্ছি, সেটা করে দেওয়ার কাজটা করতো। আগলায় রাখার যে ব্যাপারটা, মায়া দেখানোর যে ব্যাপারটা, সেটা ও করতো। হ্যাঁ, কিন্তু আমাকে যে ও ডেইলি মান্থলি এত টাকা দিবে, বা এই দিন এতদিন পর এত টাকা দিবে, এরকম কোনো কিছু ছিল না। ওর সাথে কোনো কমিটমেন্টে আমি ছিলাম না। আচ্ছা, আপনাদের প্রেম বা আমি তোমাকে ভালোবাসি এই ধরনের কথাবার্তা কি? এইগুলো প্রায় 1-1.5 বছর পর আসছে। আচ্ছা, 1-1.5 বছর পর আসছে। ওর সাথে পরিচয় সম্পর্ক হওয়ার পর আস্তে আস্তে জিনিসগুলো ডে বাই ডে যখন দেখলাম না, ও আসলে খুব আমার প্রতি সিরিয়াস, যেতে চাই, এটা করতে যেতে চাই, ঠিক আছে, যাক, যা হচ্ছে হচ্ছে। আমি ওর সাথে, ও আমাকে এমনভাবে ম্যানিপুলেট করছে, আমি পুরোই হ্যালুসিনেট হয়ে গেছে ওর প্রতি, এরকম হয়ে গেছে, এত ব্ল্যাকমেল করতে করতে। আর ওর ছাড়া আমি তখন আর কিছু করতে পারতেছি না, মুভমেন্ট করতে পারতেছি। এই যখন আমি মুভমেন্ট করি, করতে চাই, যখনই মুভমেন্ট করতে চাই তখনই করতে চাই। লাস্ট টাইমও এই যে 1 বছর আগে যে মুভমেন্ট করছে, আমি ওর কাছ থেকে ব্রেকআপ করে চলে আসছি, যে না এবার চলেই যাবো। আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখবেন, যেটা আমি ওর ভিডিও ছাড়ছি, যে আমি ওর জিজ্ঞাসা করছি তুমি কি বিয়ে করছো, বলছে না। আমি বলছি বাবু আছে, বলেন না। আমি বলছি তাহলে আমার এইগুলো কেন লুকাচ্ছ, বলছে আমি সোশ্যাল মিডিয়া তার কিছু বলতে চাই না, আর কোনো ইনফরমেশন দিব না। আমার ঠিক আছে, ওয়েল গুড। ওই তখনও কিন্তু আমি ঝগড়া করে চলে আসার পর আমাকে যখন কনভিন্স করতে আসছে, তখন আমি ওর ভিডিও করে রাখছি, যে আমি তোর হ্যাঁ কনভিন্স হবো এক কথায়, তুই এখন বলবি তোর কি বিয়ে হয়েছে, বলে না। তোর বাচ্চা হয়েছে, বলে না। তখন আমি আবার আর মাঝখানে মারধরের কাহিনীগুলো কেন হয়েছিল? এই যে ও যখন আমার মোবাইল থেকে সকল প্রকার টাকা ট্রান্সফার করা শুরু করলো, আমি কিন্তু 3 বছরের মধ্যে কোনো ধরনের ওর মোবাইল টাচ বা ওর কোনো পার্সোনাল ইনফরমেশন আমি খোঁজার চেষ্টা করি নাই, কারণ যেহেতু ওর প্রতি আমি অত সিরিয়াস না, বা ওর নিয়ে অতভাবে চিন্তা করি না। আপনি সিরিয়াস মানে ভালোবাসতেন না তখন? একটা সময় এসে একটু ওর জন্য ফিলিংস আসছে, যে না ঠিক আছে, কিন্তু এই ফিলিংসটা নষ্ট হয়ে গেছে, ফিলিংসটা বাড়তে দেয় না, ও বড় হতে দেয় না, ফিলিংসটা বড় হওয়ার আগে আমার জেল খাটায় ফেলছে। বললাম না, ওর সাথে সম্পর্ক হয়েছে 1-1.5 বছর, আমরা ফ্রেন্ডই ছিলাম, ভালো একটা সম্পর্ক ছিল। আমরা একটা দেখেছিলাম যে ভয়ঙ্কর একটা মারামারি হয়েছিল, ওইটার রিজন এটা তো কি ড্রাগস নিছিলেন বা কিছু? না, এটা 1.5 বছর আগে, এটা 1.5 বছর আগে, 1.5 বছর না, 1 বছর আগে। কি কোনো ব্ল্যাকমেইলের কারণে হয়েছে? এটা রিজনটা হচ্ছে আপনার ওর মোবাইল থেকে আমি ডাটাগুলো পাইছি পরে, মানে ও যখন আমার ডাটা নিয়ে টানাটানি করছে, তখন আমিও একদিন ওর ডাটা নিয়ে টান দিয়েছি। কি ধরনের ডাটা? 2টা জামাইয়ের আইডেন্টিফিকেশন, ওর মেয়ের আইডেন্টিফিকেশন, তারপর ওর আইডি কার্ড, ওর সব ধরনের কাগজপত্র যেগুলা ওরা বিয়ে করছে, বা ওর এই যে এই সম্পর্কগুলা, এগুলা তখন আমার কাছে রিভিল হয়েছে। আচ্ছা মামুন, আসলেই কি আপনি জানতেন না ওনার মেয়ে আছে, ওনার 2 স্বামী আছে? আমি একটা আপনার সোজা কথা বলি, বাংলা কথা বলবো, এখন একটু বাজে কথা বলবো। আপনার সাথে যদি আমি বিছানায় ঘুমাই, আপনার মেয়েকে কি আমি বোন বলে ডাকবো? হোয়াট কি এখন মেসেজ দেখাবো আমাকে ভাই বলে ডাকে? কিভাবে? আমি তো জানি যে ওটা ওর কাজিনের বাচ্চা, আমাকে ভাই বলে ডাকে, আমি ওকে বোন বলে ডাকি। কাজিনের বাচ্চা তার সাথে কেন থাকে? কাজিন কোথায়? কাজিন বলে এটা ওর হাজবেন্ড এখানে আছে, কিন্তু ওর মা কানাডায় থাকে।
ওর মা কানাডায় থাকে, ওর বাবার। ও তাহলে যে হাজবেন্ডরা আসতো সেটাও কাজিনের হাজবেন্ড? হ্যাঁ, এটা কাজিন পরিচয় দিত, ওর হাজবেন্ড হিসেবে পরিচয় দিত না। তাদের হাজবেন্ডের সাথে আপনার কখনো কথা হয়নি? কখনো কথা হয় না। কথা হলে তো প্রথমেই ক্লিয়ার হয়ে যেতে পারতাম, প্রথমেই জানতে পারতাম। এটা যখন জানতে পারছি তখনই ওর সাথে আমার ঝগড়াঝাটি শুরু হয়। বাচ্চাগুলো কি ডাকে? ওরে মামি বলে ডাকে, ওর বোনের বাচ্চাগুলো মামি বলে ডাকে। আমি যখন বলছি ওরা তোমাকে মা ডাকে কেন, হ্যাঁ তোমাকে তো আন্টি রাখতে পারে, কয় তুমি দেখো আমার ছোট বোনের বাচ্চা যারা আছে উপরে ওদেরকেও আমি পালছি, ওরা যখন একটু বড় হয়ে গেছে ওদের মার কাছে দিয়ে দিছি, ওরাও আমাকে মা বলে ডাকে, আবার লালা বলে ডাকে। এইভাবে বুঝাইছে আপনাকে? এইভাবে বুঝাইছে যে আমি তাদেরকে আমি অ্যাডপ্ট নিতে পছন্দ করি। এই পর্যন্ত চলতে চলতে যখন এই প্রমাণগুলো পাইলাম আমি, তখন আমি বললাম যে না, এইভাবে তোমার সাথে আমি কন্টিনিউ করতে পারবো, তোমার সাথে থাকতে পারবো না। আমি তুমি অলরেডি দুটো সংসার করে ফেলছো ভাই, তুমি সব তোমার লাইফ লিড করা শেষ, আমার কাছে এত কিছু হাইড করে এমনভাবে ব্ল্যাকমেল করতে, ও এমনভাবে আমাকে ব্ল্যাকমেল করতো যে ও সতী নারী, ও জীবনে একটা প্রেমও করে নাই। আচ্ছা, কমিটমেন্টের সময় আপনি বলেন নাই যে তুমি, মানে দেখলেও তো বোঝা যায় একটা মানুষ বিবাহিত, আপনি বলেন নাই যে আমি বুঝতে পারি না যে বিবাহিত? আপনি কি অন্ধ ছিলেন মামু? অন্ধ না, কিন্তু বুঝতে পারিনি আমি আসলে ওই জিনিসটা, সত্যি কথা যেটা। বিবাহিত বুঝেন নাই? বুঝি নাই, সোয়ার। আচ্ছা, কোনো রিলেশনশিপ বা কিছু ছিল কিনা? আমি এইগুলো আমাকে বলে আমি জীবনে প্রেমই করি নাই, এইভাবে বলছে আমি জীবনে এই বয়সে প্রেম করি নাই বা বিয়ে করি নাই, এটা কিভাবে বিশ্বাস করেন? আমি তো মানতাম না, কিন্তু সে বলতো, তারপরে একটা সময় মেনে নিতাম যে না আসলে মনে হয় সত্যি কথাই বলে। বয়স ব্যাপারে কি বলছে? বয়স কখন আমি জিজ্ঞাসা করি, যখন জিজ্ঞাসা করতাম ওর চাল থাকতো কি, ও যখন বলতাম তোমার বাসার অ্যাড্রেসটা দাও, তুমি খুঁজে বের করো, যখনই বলতো বাসার অ্যাড্রেস দাও, বলে খুঁজে বের করো। এই প্রথম খোঁজা শুরু হইলো, বাসার অ্যাড্রেস খুঁজে বের করছি আমি, পারছি বলতে ওই অ্যাড্রেস দিচ্ছে, আমি খুঁজে পাইনি, ওই অ্যাড্রেসটা হিংমিন দিয়ে বাসা দেখাই দিচ্ছে, নাম্বার বলছে, তারপর আমি বাসার ফ্ল্যাট খুঁজে বের করতে পারছি। সেম যখন বার্থ অফ ডেট জিজ্ঞাসা করছি তখন বলে তুমি খুঁজে বের করো, তুমি আমার ভালোবাসার মানুষ, তুমি বের করতে পারো না। আমার বার্থ ডেট যখন পাইলেন হাতে, এই সব একসাথে পেলাম। তখন বার্থ ডেট কত দেখলেন? 1975 সালের 26 অক্টোবর। স্বাধীনতার প্রায় পরপরই তার জন্ম। আর 4 বছর আগে এলে যুদ্ধই করতে পারতো, সেটা কথা না। আপনার মায়ের থেকেও বড়, এবং সেই সাথে সাথে মামুন আমি একটা তথ্য জানতে চাই, ছোট মেয়ের মানে লায়লার ছোট মেয়ের বয়সী কি আপনি? এটা কি সত্যি? ছোট মেয়ের না, ওর যে বড় মেয়েটা আছে ওইটার বয়সে। দুজন মেয়ে? ওর 2টা মেয়ে, ওর প্রথম ঘরে যে মেয়েটা আছে তার বয়সে। উনি সবকিছু বোঝেন? হ্যাঁ, নরমাল মানুষ, 11 নিয়ে পড়াশোনা করতেছে। উনি আপনার সাথে কথা বলেনি কখনো? হ্যাঁ, ভাইয়া বলে কথা বলে। হোয়াট? মানে উনি জানেন না ওনার আপন মা লায়লা? জানবে না কেন? তাহলে আপনাকে উনি ক্লিয়ার করেননি বিষয়টা? ও যেভাবে মায়ের এই বিষয়গুলো কিভাবে মেনে নেয়? ও যেভাবে ওর ফ্যামিলিটা চালাইতো বা আমাকে যেভাবে দেখাইতো আমি ওইভাবেই দেখতাম, এর বাইরে কোনো কিছুর অ্যাক্সেস আমার কাছে কখনো ছিল না। মানে মেয়ের সাথে আপনার কথা বলা, ওর মেয়েও আমাকে ভাইয়া বলতো, তো এখানে তো আমার সন্দেহের কোনো কিছু থাকে না কখনো। আড্ডা দেওয়া হতো না? না, ওর মেয়ে হচ্ছে যে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর একটা সময় যখন দেখতেছিল যে ওর বোনের মেয়েরা বা ওর মেয়েরা একটু আমার সাথে এসে কথাবার্তা বলতেছে, আড্ডা মারতেছে, ওই টাইমটাতে ও সবাইকে হুঁশিয়ার করে দিছে। তখন আমি ওরা বলছি তুমি কি ওদেরকে হুঁশিয়ার করে দিচ্ছ? ওরা তো কখনো আমার সাথে এরকম ব্যবহার করেনি, ওরা সবসময় আমার সাথে ভাইয়া বলে কথা বলতো, আমার কথা বলতে ভালো লাগতো, বাসায় তো শুধু তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগে না। ও মাই গড। আমার তো ওদের সাথে কথা বলতে ভালো লাগে, কথাবার্তা বলতে। তখন ও বলতো যে আমি তো বলি নাই কিছু, ওরা একটু ব্যস্ত, পড়াশোনা নিয়ে এটা নিয়ে ব্যস্ত, এটা নিয়ে ব্যস্ত, এগুলো বলতো। আমি বলতো ঠিক আছে, আমার আর ফোর্স করার কিছু নেই, যে আমি আমার তোমার সাথে। ছোট মেয়েটা আছে, হ্যাঁ ছোট মেয়েটা একটু চঞ্চল, হাইপার অ্যাক্টিভ, এটাই অসুস্থতা। যাই হোক, এই যে আমি এত পার্সোনাল কথা বলতেছি, এইগুলো নিয়েও আবার দেখবেন আগামীকালকে একটা মামলা তৈরি করছে আমার জন্য, কারণ আইন তো আর কেনা। কিন্তু পার্সোনাল কথা আসলে যেটা সত্য সেটা গোপন করাটাও তো একটা, এখন আর 100-200 মামলা হলেও আমার কিছু যায় আসে না, কারণ যা হওয়ার তো হয়ে গেছে অলরেডি। আমার নামে 6টা চলতেছে। হ্যাঁ, আমার মতন এই বয়সে একটা মানুষের নামে 6টা মামলা চলতেছে, এখন আরো 100-200 মামলা অ্যাড হলো তো আর কিছু করার নাই, যা হওয়ার তাই হবে। একেবারে এক্সট্রিম লেভেলে এরকম বারবার চলছিল। ওর ছিল করতে চাচ্ছিল, এটা করতে চাচ্ছিল, যতবারই আমি চলে যাচ্ছিলাম ওর সাথে। এমন না যে আমার বাড়ি হওয়ার পরে চলে আসছি, আমার বাড়ির কাজ চলাকালীন ওই টাইমটা তো ওর সাথে ঝগড়া করে আমার বাসায় চলে গেছি। আমি যে না, দরকার নেই আমার এরকম, আমার তোর সাথে থাকবো না, আমার বাসায় চলে যাবো, আমার বাসায় আমি যেভাবে পারি সেভাবে খাবো, আমার বোনকে ফোন দিয়ে আনা রাখবো, আমার বোন আমাকে রান্না করে খাওয়াবে, সমস্যা নেই। তারপর তখন অ্যাটেন্ড করতে যায়, হাত কেটে ফেলে, এটা করে সেটা করে, এই ব্ল্যাকমেল গুলো করতো আমাকে। তারপর আমার সাথে ছবি তুলতো প্রাইভেট মুহূর্তের, ওই ছবিগুলো আমাকে ব্ল্যাকমেল করতে, ছবিগুলো দিয়ে। ইভেন ও এখন কিন্তু অনেক ছবি আপলোড করছে যেখানে আমি শুয়ে আছি, এটা করতেছি সেটা করতেছি, সেই ছবিগুলো আপলোড করতেছে, ওর সাথে যে প্রাইভেট ছবিগুলো এগুলো আপলোড করতেছে। আচ্ছা মামুন, আপনার কাছে কি কোনো প্রাইভেট ছবি নাই? মানে আমার খুব আজকে সকালে যখন আমি ভাবছিলাম যে আপনি আমার গেস্ট, তখন মনে হচ্ছিল আচ্ছা আপনার এত প্রাইভেট ছবি ফাঁস হয়ে যাচ্ছে, নিশ্চয়ই আপনারা যেহেতু ইন্টিমেট ছিলেন একজনের সাথে, তা আপনার কাছে তো নিশ্চয়ই তার প্রাইভেট ছবি আছে। আমি কখনো ওইরকম ভাবে চিন্তা ভাবনা করি নাই যে ওর কখনো কোনো প্রাইভেট ছবি আমি রাখবো বা প্রাইভেট কোনো ভিডিও রাখবো যেটা দিয়ে আমার কাজে লাগবে বা ওকে আমি ব্ল্যাকমেল করবো, এরকম কখনো চিন্তা ভাবনা করি নাই। সব ধরনের বুদ্ধি ওর মাথায় আছে, খালি বুদ্ধি থাকে না আমাকে যখন ওর মুক্তি দিতে হবে ওই টাইমটাতে, তখনই। সর্বশেষ আমি দেখলাম যে আপনারা তারপর মারামারি যেটা হইলো, বই যে ওর যখন এই প্রাইভেট জিনিসগুলো আমি জানতে পারছি, যখন ওর সাথে থাকবো না, তখন ওর যখন এক কথা কাটাকাটির মধ্যে আমি একটা চড় মারলাম, তখন আমার চুল টানে আমাকে চড়া শুরু করছো। আমার চুল টান দিল আর আমার গালে চড় মারলে আমার মাথা ঠিক থাকে না,
তখন আমি ওর 1-2টা চড়থাপ্পড় দিয়েছি, মানে ও আমার চড়থাপ্পড় মারছে, আমি ওর চড়থাপ্পড় মারছি। তখন কি আপনি ড্রিঙ্ক করাছিলেন? ও ড্রিঙ্ক করাচ্ছিল, আমি ও ড্রিঙ্ক করাচ্ছিলাম। আপনাকে একসাথে ড্রিঙ্ক করতে? হ্যাঁ, ওই করাই তো বেশি। এটা কি রেগুলার? রেগুলার না, মাঝে 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 মাঝে। হয়তো একটা ছেলে মানুষ, আমি ওর ভুল আছে, ওর স্বামী আছে, এগুলো সব রিভিল হয়ে গেছে। এখন আমি একটা চড় মারছি ওরে, একটা মারার পর ও আমাকে কিভাবে আবার রিপিট করে মারে, ওর বাসা নিচে আমার মারতেছে। তো ওই টাইমটাতে আমি আবার 2-3 চড় মারছি যখন, তখন ওর গালে তো মাল্টিপল সার্জারি করা, থ্রেটিং করা, এটা করা সেটা করা, বোটক্স করা। তো ওর যখন ওর গালের মধ্যে আস্তে করে চড় লাগে, তখন ওর রক্ত জমাট হয়ে যায়। তো ওই রক্ত জমাট হয়ে গেছে কেন, এইটা নিয়ে আমার নামে মামলা করে দিছে। এই প্রথম মামলা শুরু হলো। তো মামলাটা কি দিল? একটা মার্ডার। এটার রুলস কি, মানে আমি ওর হত্যার চেষ্টা করছি। এটা দিলে কি হয়? একটা মামলা দিলে আমি আসামি, এখন বাদী যেভাবে বলবে সেভাবেই। এখন আদালতের আইন মানে যেভাবে চলা যায় সেভাবে চলবে। আগে তো আপনাকে আটক করা হবে, তারপর সব শুনবে। আমাদের বাংলাদেশ আইনটা কিন্তু মেয়েদের প্রতি অনেক বেশি সাপোর্টিভ। এটা অ্যাপ্রিশিয়েট করি আমি, মেয়েদের জন্য যে এত ভালো আইন বাংলাদেশে আছে, এটা আমি সাপোর্ট করি। কিন্তু এই আইনের যে অপব্যবহার যে হচ্ছে, এটা আমি সাপোর্ট করি না। এই জিনিসটা অনেক অপব্যবহার করে মেয়েরা, অনেক মেয়েরা প্রতারণা করে যাচ্ছে ছেলেদের সাথে। ছেলেরা কিন্তু বাঁচতে পারতেছে না। এখন আপনি আদালতে যে, বা একটু গল্প হচ্ছিল যে আপনি যে থানায় যে বলবেন যে আপনার স্বামী আপনাকে নির্যাতন করছে, আপনার কথা পরে শুনবে। আগে স্বামীকে ধরে নিয়ে আসবে, ধুলাই দিবে, তারপর পরে আপনার কথা শুনবে যে কি হইলো ঘটনা। আচ্ছা, তারপরে আপনি আবার পরবর্তী মামলা কি ছিল? পরবর্তী মামলা দিল মামলা। ওই অ্যাটেম্পট টু মার্ডার মামলায় কি প্রথমে হাজতবাসী? না, মামলায় আমি জেল খেটেছি। ধর্ষণ মামলায়? ওই মামলাটা কেন দিয়েছিল? আবার কি হলো? তারপরে আবার এই যে এগুলো নিয়ে কথোপকথন হচ্ছিল, এগুলো নিয়ে তর্ক বিতর্ক হচ্ছিল। আপনি আর মেনে নিতে পারছেন না? আমি তো আর মন বসতেছে না, এখানে আমি পারতেছি না। এখন তো আমি জানি যে এগুলো ওর বাচ্চা। আমার একটা পেমেন্ট আসছে, পেমেন্টটা ওর কাছে দিছি আমি। দেওয়ার পর ওই টাকাটা ওর বাচ্চাদের যে বুয়ার আছে তাদের বেতন দিছে। বেতন দেওয়ার পর আমি বলছি আপনার থেকে টাকা নেই? হ্যাঁ, টাকা ও খরচ করলে আমার কিছু যায় আসতো না, ব্যাপার না, নিজের জন্য খরচ করছে। আর এমনিতেই আমি ওর উপর খুব ফেড আপ, যখন আমি এগুলো জানতে পারছি, এগুলো যখন রিভিল হয়েছে যে না, ও আমার সাথে প্রতারণা করছে, 3টা বছর আমার সাথে মিথ্যা কথা বলে আসছে, মিথ্যা কথা বলে আমার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করছে, একটা প্রেম ভালোবাসা তৈরি করছে। বা অনেক সাংবাদিকের সামনে ডিরেক্ট বলছি যে ইজ জাস্ট নাম্বার, আমি ওকে ভালোবাসি। এগুলো আমি বুক ফুলায় বলছি। কেন বলছি? তখন আমি ওরা আসলেই ভালোবাসতেছিলাম যে না, সে তখন আমি জানতাম সে পিওর সিঙ্গেলের, সে কখনো সংসার করে নাই, কোনো কিছু করে নাই। আচ্ছা, তারপরে কি হলো? তর্ক করে, অভিমান করে ওর বাসায় তখন থাকি আমি 2 দিন খাওয়া দাওয়া করিনি ওর বাসায় কোনো ধরনের। তো একদিন অভিমান পার হয়েছে, পরের দিন রাত্রের বেলা শুরু হয়েছে ওর অত্যাচারটা কেমন, যে তুমি খাওয়া দাওয়া করতেছো না কেন, কথাবার্তা বলছো না কেন আমার সাথে? আমি বলছি আমার ভালো লাগছে না, আমি কথা বলবো না, আমি গেম খেলতেছি, আমি এখন খাবার খাবো না। বলাটা যে খারাপ লাগলেও আমি একটু অভিমান কাজ করছে তখন আমার অনেক। কেন এগুলো কেন হবে আমার সাথে? আমি তোমাকে বলছি আমার ব্যাংকে টাকা ট্রান্সফার করো। পরে ও আমাকে খোটা মোটা দেওয়া শুরু করলো। তখনই খোটা মোটা দিয়ে তোর জন্য আমি খাবার গরম করে আনছি, তুই খাবি না কেন? আমি বলছি আমি খাবো না, আমার মন চায় না, খাবো না। এই শুরু হলো, আবার এই সুরে চলে আসলো মেয়েদের পারপাসে। আমি বললাম তুই আমার টাকা পয়সা নিয়ে তোর মেয়েদের দিস, আমার মন খারাপ হতে পারে না? আমি মন খারাপ করতে পারি না? আমি রাগ করতে পারি না? আমি কি মানুষ না? কয় তুই আমার মেয়ে নিয়ে একটা সাউন্ড করি না, বাসা থেকে এখন বের হয়ে যা। এর মধ্যে আরো কয়েকবার বলছে। তখন আমি আমার বাসা থেকে বের হয়ে চলে আসছি। এই লাস্ট বের হয়ে আসছি। প্রথম ছিলাম আমার একটা বন্ধুর বাসায়। তো ওর বাসায় যখন থাকতেছিলাম, ওর বাসায় গেছে ওই, আমি বলছি এখানে বসে আছো না তুমি? ও বলতেছে কেন আসতে পারি না, তোমার কাছে আসছি, তোমার বাসায় আসছি, আমি হেলাল বাসায় আসছি, তোমার কাছে। আমি আমার বন্ধুর বাসায় কেন আসছো তুমি? এই তর্কাতর্কি। আমি বলছি তুমি চলে যাও, সুন্দর করে চলে যাও বাসা থেকে। পরে থেকে ও যায় না, পরে আমি ঘর থেকে বের হয়ে গেছি, ও চলে গেছে। ও এখান থেকে বের হয়ে ভাটারা থানা যে আমার নামে মামলা করছে যে প্রিন্স মামুন আমাকে ভরণ পোষণ দেয় না। তারপর কি দিছে, আমাকে ওরে যখন নিতে আসছি ও আমাকে মারধর করে ঘর থেকে বের করে দিছে। এখানে আবার এই মামলা, এই জিডি করছে। মানে তখন কি আপনি বিবাহিত? না, আমি বিবাহিত না। ও আরেকটা ফেক কাবিননামাও বের করছে। আচ্ছা, ওই ফেক কাবিননামা শো করে আমার নামে জিডি করছে, মামলা করতে চাচ্ছিল। মানে এই মামলাটার জন্য একটা কাবিন বানাইছো, মামলা করার জন্য একটা কাবিন তৈরি করছো টাকা দিয়ে। বুঝতে পারছেন কতটা হিটলার, কতটা বুদ্ধি ওর মাথায়। ওনার এটা কি আপনি এমন বোঝাতে চাচ্ছেন কিনা যে ওনার মনপুত কিছু না হলে উনি এই ধরনের আচরণ করে? বা হ্যাঁ, ওনার মনমতো না হলে উনি ব্ল্যাকমেল করবেন, এরকম আচরণ করবে। আর বাংলাদেশের আইন তো আছে মহিলাদের জন্য মানে পারফেক্ট, আর ওইটার অপব্যবহার করতে থাকে। আচ্ছা, তারপরে কি হলো? আপনার নামে মামলা হলো। আমি আমার মতন কাজ করতেছিলাম, তারপর আমার গ্রামে চলে গেছি। আমার গ্রামে যা 1-1.5 মাস ছিলাম, ওর বাসায় 1-1.5 মাস ছিলাম, পুরো রমজান মাস ওর বাসায় ছিলাম। ঈদের আগে গ্রামে চলে গেছি, বাবা মার সাথে ঈদ করছি। ঈদ করে অনেকদিন ওইখানে থেকে, প্রায় 1-1.5 মাস ওইখানে থেকে তারপর আবার ঢাকা ব্যাক করছি। পরে মাসুদ ভাইয়ের সাথে কনভারসেশন হয়, মাসুদ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট হয়, মাসুদ ভাইয়ের সাথে কথা হয়। পরে মাসুদ ভাইয়ের সাথে পার্টনারশিপে বিজনেস আমরা আসলাম, বিজনেস শুরু করলাম, আমি থাকা শুরু করলাম, ভালোভাবে থাকছি, মজা করছি। মাসুদ ভাইয়ের ওখানেই থাকছেন? না, আমি আমার মতন বাসা, আমার বাসা বসুন্ধরা তখন নিলাম বাসা। আচ্ছা, ভাড়া নিয়ে একটা বাসা নিয়েছি ভাড়া। যখন দেখছি আমার সেলুন টেলুন সব রেডি হয়ে গেছে, এখন আমি মানে স্বয়ংসম্পূর্ণ বা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছি পুরোপুরি। এখন আর সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ডেন্ট না মামুন, সোশ্যাল মিডিয়া না থাকলেও কিছু সমস্যা নেই মামুনের। তখনই ওর মাথা চড়া হয়ে গেল, তখন যা করলো মামলা আমার বিরুদ্ধে। প্রিন্স কাট সেলুন উদ্বোধনের জন্য ওই যে এখন টোমাটো করছে, এটা জানছি আমি। এটার ওয়ারেন্ট বের হয়েছে, এটার জামিনটা নিয়ে এসেই
আমি তারপরে আবার ওরে নিয়ে আমার প্রিন্স কাট সেলুনের গ্র্যান্ড ওপেনিং করছি। আমি কতটা বেহায়া, কতটা ফালতু ছেলে আমি আমার গ্র্যান্ড ওপেনিং আবার আনছি। নিজের উপর আফসোস হচ্ছে? আফসোস, অনেক আফসোস হচ্ছে। ওর কি পরিমাণ হাত, কি পরিমাণ লবিং, এই নির্বাচন বা আন্দোলন এগুলোর আগের কথা বলতেছি, যখন করছে তখন সময় বলতেছি, যখন আওয়ামী লীগ সরকার ছিল ওই টাইমটার কথা বলতেছি, তখন এত রাস্তাঘাটে এত জয়জমা ছিল না। তো ওই টাইমটাতে আমি যখন আসতেছি, আমাকে রাস্তার মধ্যে পুলিশ ঘেরাওতে ধরছে। সার্কেলের যে মেন হেড সেও দাঁড়ায় আছে, এত পুলিশ, এত সার্কেল অফিসার সব দাঁড়ায় আছে, বড় বড়। জানেন না মরছি না, আমি জানি না। আমাকে দাউদকান্দিতে ডিরেক্ট ওখানে আমার ব্যারিকেড দিয়ে আটকায় ফেলছে। দাউদকান্দি টোল বক্স রেখে বলছে আপনি যেতে পারবেন, আপনার সামনে মামলা আছে। আমি বলি কিসের মামলা? আমার নামে মামলা, ওয়ারেন্ট বের হয়েছে। হ্যাঁ, ওয়ারেন্ট তো বের হয়েছে আমার নামে, একটা মামলা ওয়ারেন্ট বের হয়েছে। আমি তো সেটা জামিন নিয়ে আসছি, জামিন দেখেন আমাকে কেন আটকে রাখছে, আমার যেতে দেন। বলছে না, এটা বাদে আরও আছে, আপনার দাঁড়ান, কিছুক্ষণ দাঁড়ান, দেখতেছি। পরে কাকাকে ফোন দিল, পরে ওরে কাগজ পাঠাইলো যে ব্লুফেল লালা আক্তার ফারাদ নামে একটা মহিলা আপনার নামে মামলা দিছে। প্রথম বলতেছে একটা মেয়ে আপনার মামলা দিছে। আমি বলি মেয়ে কি? আমি মামলা দিল আমাকে কেন? পরে বলতেছে ব্লুফেল লালা আপনার মামলা দিছে। ওইখান থেকে আমারে ইনস্ট্যান্ট ওইখানে ঢাকা থেকে পুলিশ যে হাইসে করে প্রাইভেট কার নিয়ে যে আমাকে ওইখান থেকে তুলে নিয়ে আসছে। তারপর আপনি জেল খাটলেন? তারপর আমি জেল খাটলাম। জেল খেটে বের হওয়ার পর জেল খেটেছিলেন মাসখানেক মতো কাটলাম। মাসখানেক? হ্যাঁ, 24-25 দিন এরকম কাটছে। তারপর দুধ দিয়ে গোসল করলেন? দুধ দিয়ে গোসল করলাম যে যা হবে আর ওর কাছে ফিরবো না, আমি ওর সাথে কোনো সম্পর্ক নেই। আবার এই তারপর মাসুদ ভাই কথাবার্তা বলছে। মাসুদ ভাইয়ের সাথে এখন লালার অনেক ভালো সম্পর্ক, যেটা আর বলার তুলনা নাই। আমার কল না দিলেও লালার কল এক রিং এর মধ্যে ধরে, আর আমি 100 রিং দিলেও মাসুদ ভাই কল ধরে না। কিন্তু মাসুদ ভাই তখন কনসাল্ট করে দিল, কি হলো জানি না তাদের মধ্যে। আপনাদের সেলুন না শেয়ারে ছিল? হ্যাঁ। তাহলে এখন কি হবে? কি মাসুদ ভাই একটা বড় ভাই হিসাবে আমার সারা জীবন, আগে যেমন ছিল এখনো থাকবে, আগামীতেও থাকবে, কারণ তার অনেক বড় অবদান আছে আমার প্রতি, আমি তার কাছে অনেক কৃতজ্ঞ। এখন তার সাথে যার এই ভালো সম্পর্ক থাকুক। একটা কথা আমি সবসময় বলি, আমার শত্রুর যে বন্ধু সে আমার শত্রু, কিন্তু মাসুদ ভাইয়ের ক্ষেত্রে এই কথাটা রাখিনি আমি। আমার বন্ধুর শত্রু কেন, সে যদি বিয়েও করে তাও আমার সমস্যা নেই, যাক যেমন চায় তা হোক, পৃথিবীতে যা চলতেছে চলতে থাকুক, দুনিয়াটাই নাট্যমঞ্চ, যে ভালো নাটক করে সেই ভালো দুনিয়ার কাছে। তারপর কি হলো? তারপর আমাকে ওইখান থেকে তুলে নিয়ে আসলো, মামলা টামলা হলো, দুধ দিয়ে গোসল করলাম, আমি আমার মতন করে বিজনেস করতেছি, বছরখানিক হয়ে গেল। মাসুদ ভাই বলতেছে যে মামলা তো এভাবে চলতে থাকলে আদালত চলতেই আছে, খালি লেনদি হতেই আছে, ও এই পরিকল্পনা করতেই আছে। আর আমার এত বাবার অর্ডার টাকা পয়সা নাই যে আমার অ্যাডভোকেট আমি চালাবো। তো আমি তো গল্প তো স্কিপই করে গেছি, মেইন থিমটা। বলেন। ওই যে গিফট করা শুরু করলো, ফার্নিচার দিল, এসি দিল, তারপর ডিভাইস ছোটখাটো ডিভাইস কিনে দিচ্ছে। এর মধ্যে কি করছো, আমার বার্থডেতে 12 লাখ টাকা একটা গাড়ি গিফট করছে আমাকে, RX-8 গিফট পেয়ে যে আবেগে একদম গোলে মোলে শেষ হয়ে গেছি। এটা আমি এখন দোষ দিচ্ছি নিজের, যে আমি আসলে একটা স্টুপিড। কত বড় একটা স্টুপিড, ওর একটা গিফটের কারণে আমি ওর কাছে আমার জীবনটা দিয়ে দিচ্ছি। অনেকে আবার লিখছে, হ্যাঁ গিফট যখন পাইছো, লায়লার টাকায় চলছো, তখন তোমার সমস্যা হয় নাই, এখন কেন এসে বলতেছো যে লায়লা বুড়ি, লায়লারে ভাল লাগে না? বললাম না, গিফট পাওয়াটা আমার কাছে খুবই নর্মাল। যারা কমেন্টটা করে তারা জীবনে মনে করেন 1000 টাকার গিফটও পায় নাই জীবনে, তাদের কাছে নর্মাল না, তাদের কাছে গিফট পাওয়াটা অনেক বড় বিষয়, কিন্তু আমার কাছে গিফট পাওয়াটা খুব নর্মাল একটা বিষয়। আচ্ছা, তারপর সর্বশেষ কি হলো মামুনি? এখানে মাসুদ ভাই যখন মিলাই দিল, ও বললো যে ঠিক আছে আমরা ভালো একটা ফ্রেন্ড হিসেবে থাকবো, ভালো একটা পার্টনার হলে না হলে না, শুভকাঙ্ক্ষী। ঠিক আছে, শুভকাঙ্ক্ষী, ওকে ডান। শত্রুর বাইরে যেটা হওয়া যায়। এই মর্মে কি মামলাগুলো তুলে নাই তো এখনো। ও বলছে আমি তো মামলা তুলবো। কেন আপনি শুভাকাঙ্ক্ষী হলেন? বলছে মামলা তুলবে। হ্যাঁ, তুলবে, প্রেস কনফারেন্স করবে। প্রথম যে মামলা, এখান থেকে এখন 6টা মামলা। হ্যাঁ, কি শোন অ্যাটেম্প দুইটা হইছে। একটা মানহানি, তারপর শোন, মানে 5টা 6টা। এই 6টা মামলা সবগুলোই কি চলছে এখন? আরেকটা জিডি আছে, টোটাল 7টা। একটা মামলাও কি উঠে নাই? একটা মামলা উঠে নাই এখন পর্যন্ত। বারবারই আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে মামলাগুলো? হ্যাঁ, বারবারই। কিন্তু এবার আমি একদম স্ট্রিক্ট ভাই, আমার লাইফ প্রয়োজন, আমি দিয়ে মরে যাব, তারপর আমি ওর কাছে যাব। আচ্ছা, হোয়াটএভার, ভবিষ্যতে কি হবে আমরা জানি না। তারপরে আপনাকে আবারো বললো যে আমি তুলে নিব, আপনি আবারও ওই যে সবার কাছে বললেন যে আমরা আমাদের সম্পর্কটা এখন ভাড়াটে, ওই যে আমরা যেটা মজা করে বললাম যে আমরা এখন হচ্ছে কোলাবোরেশন পার্টনার, আমাদের মধ্যে কোনো প্রেম নাই, প্রেম ভালোবাসা নাই। ও নিজে বলছে, আমিও বলছি, ঠিক আছে। আমিও ক্লিয়ার করতে চাইছি যে মানুষকে, হ্যাঁ মানুষ বুঝুক যে আমি আসলে একটা এখন ফ্রেন্ডশিপে আছি, কোনো ধরনের সম্পর্কে আমার কমিটমেন্ট নাই। তখন বলে যে আমরা ফ্রেন্ড হব। শর্ত কি ছিল তারপরে? তার কোনো শর্ত ছিল না। তার শর্ত যে পাবলিকেশন সরি বলবো, আমি বললাম হ্যাঁ রাজি আমি। তারপরে তিনি কিন্তু আমার সেলুনে প্রেস কনফারেন্স করছি, অনেক প্রেস ছিল, বলেছেন। হ্যাঁ অনেক প্রেস ছিল। তো ওইখানে আমি সব প্রেসের সামনে সরি বলছি যে আমি যত অন্যায় করছি তার জন্য সরি। তারপর লেলা বলছে যে আমি যত অন্যায় করছি তার জন্য তোমাকে সরি। আমি সব ডান। এখন হচ্ছে মামলা উঠে যাবে, আমার লাইফ আমি যেভাবে মন চাই সেভাবে কাটাবো, আমার লাইফটা আমি লিড করবো আমার মতো করে। আমি আবার অনেক ইন্টারভিউতে বলছিল যে বিয়ে করলে সমস্যা হবে কিনা, বলছে না কোনো বিয়ে করলে কোনো সমস্যা নাই। কিন্তু বিয়ে তো দূরের কথা, আমি যে মেয়ে নিয়ে ঘুরবো, বান্ধবী বানাচ্ছি, তাদেরকে নিয়ে রিমার্স ছড়াচ্ছে।
আমার বান্ধবী ফ্রেন্ডলি ছবি তুলছি, ফ্রেন্ডলি স্ন্যাপ নিচ্ছি, ফ্রেন্ডলি ছবি তুলতেছি, সেইগুলো আপলোড করতেছি, সেগুলোর মধ্যে আরেক ব্যাটার ঢুকায় দিয়ে আপলোড করতেছে, খারাপভাবে ইন্টেনশন, খারাপভাবে আপলোড করতেছে, খারাপভাবে প্রচার করতেছে মানুষের কাছে। আচ্ছা, একটু আমার তো কোনো সারসংক্ষেপ পর্নোগ্রাফি করুন। পাচ্ছে তার মানে আপনার বিয়ে হয় নাই লায়লার সাথে? না, আমার বিয়ে এটা আপনি হয়নি। শিওর? আমি তো প্রথম থেকেই বলছি আমার বিয়ে হয়নি। আচ্ছা, তাহলে এই যে এই ধরনের বারবার ব্ল্যাকমেল করে বা আপনাকে নিয়ে যাচ্ছে, এই ধরনের একটা বলা যায় যে আইন বহির্ভূত বা ইলিগাল একটা সম্পর্কে আপনারা ছিলেন, তারপরে এই যে আবার গিয়ে ফিরলেন, মানে তার পক্ষ থেকে কোনো শর্ত ছিল কিনা? যে শর্ত ছিল না প্রেস কনফারেন্স হওয়ার আগ পর্যন্ত। প্রেস কনফারেন্স হওয়ার পর যে আমি তারপর থেকে বলতেছি আমি তোমার কোনো বন্ধু টন্ধু হয়ে থাকতে পারবো না। আমরা কিসের বন্ধু হয়ে থাকবো? আমার কোনো বন্ধু টন্ধু নাই, আমার কোনো ছেলে ফ্রেন্ড নাই, তুমিও ছেলে ফ্রেন্ড থাকবা না আমার। আমি ঠিক আছে, আমি তোমার শুভাকাঙ্ক্ষী, কোলাবোরেশন পার্টনার, ঠিক আছে ঠিক আছে বলে আমি যেই একটু মুভমেন্ট করি বা এখানে যে ওখানে যাই, আমি দেখতে চাই যে কি হয়, রিয়াকশন কি করতে চায়, তখনই দেখি ও খুব রিয়াক্ট করতেছে, ফোন দিয়ে যাতা করে গালাগালি করে, যাতা বলে মামলা তুলবো, এটা কোনো সেটা করবো না, ডাইরেক্ট থ্রেট। পরে বাসায় নিয়ে আসে, বলে বাসায় আসো, বাসায় যাই, বাসায় যে ওর মতো করে যেভাবে ওর টয় পুতুলকে যেভাবে খেলানো যায় সবভাবে খেলে। দুঃখিত, মানে ছেলে হয়ে তো এরকম বলছেন আপনি? হচ্ছি, মানে লায়লার দ্বারা লালার ধারাই হচ্ছে, লালার ধারা তো আর কেউ নাই লাইফে যে আমার এরকম লাইফটাকে ধ্বংস করবে, তছনছ করবে, আর তো কেউ নাই। ওর মামলার ভয় দেখায় দেখায়। আপনার অনিচ্ছার সত্ত্বেও আপনার? হ্যাঁ অবশ্যই অনিচ্ছা সত্ত্বে, অবশ্যই। তারপর ও যে বলছে ট্রেস পাস করছি, আমি 5টা বাজে গেছি, ও আমাকে মানে ঘুম পায়ে রাখছে, অজ্ঞান করে রাখছে, আমাকে অজ্ঞান করে রাখছে। আমার মোবাইল থেকে সকল প্রকার ছবি ভিডিও। আমি একটু শেষ করি, এই যে বিগত যে আপনাদের এই ঝামেলাটা হলো, তারপর আবার এই যে ফ্রেন্ডশিপ হলো, এই ফ্রেন্ডশিপে আপনাকে ঘন ঘন পার্সোনালি অনেক অনেক ওর দাবি ছিল, অনেক চাহিদা ছিল, যেগুলো আমার পূরণ করতে হয়েছে। সেটা তো শারীরিক বলছেন? সব দিক থেকেই সব, আর কি সব? ওর কথা মতো চলতে হবে, ফিরতে হবে, সেটাও তো আচ্ছা মেন্টালি না। আচ্ছা, কিছু না মনে করলে একটা কোশ্চেন করি, বলেন। উনি কি পারভার্টেড বা এরকম কিছু? কোনটা? মানে দুঃখিত, এইভাবে প্রশ্নটা করাটা ঠিক না। মানে আপনার কি মনে হয়েছে যে কোনো ধরনের বিকৃতভাবে আপনাকে জোর করা হয়েছে, এরকম কিছু? অবশ্যই করা হয়েছে, অবশ্যই করা হয়েছে। সেটা কি বিকৃত ছিল নাকি স্বাভাবিক? বিকৃতই ছিল। এখানে আমি স্বাভাবিক কেন বলবো? আর তার মনের বিরুদ্ধে সবকিছু করাচ্ছ। দুঃখিত দর্শক, আপনারা অনেকেই বুঝতে মানে ভাবতে পারেন যে আমি এই প্রশ্নটা কেন করেছি। এটা হচ্ছে, আমি যতটুকু জানি যে মামুনের বয়স এখন 21 কি 22 বছর। তো উনি আসলে কেন এই ধরনের কথা উঠাচ্ছে আর কেনই বলছে আমাকে বাঁচান, এই প্রশ্নের উত্তরটা আসলে আমি জানতে চাচ্ছি। উনি কি আসলে অন্য কোনোভাবে হ্যারাসমেন্টের শিকার কিনা একজন ছেলে হিসেবে, সেই বিষয়টা জানার জন্য। এখন যখন আমি বাঁচতে চাচ্ছি মানুষের সামনে এসে, যখন ও আমাকে ডিরেক্ট বলতেছে আমি তোর মামলা তুলবো না, তুই কি করবি করে নে, আইন ছাড়াও অনেক কিছু আছে। এটা কি লাস্ট দিনের ঘটনা? লাস্ট এই যে লাইভটা করছি, যেদিন আমি যে আক্ষেপে লাইভ করছি, এই আক্ষেপে লাইভ করছি, ও বলছে তোর মামলা আমি একটাও তুলবো না, কি করবি করে নে, আইন তো আছে, আইন ছাড়া আরো অনেক কিছু আছে যা আমি তোর দেখায় দিব। আমি তখনই লাইভে চলে গেছি, তখনই লাইভে যে A to Z সব প্রকাশ করে দিয়েছি যে না আর পারতেছি না। এই মহিলা এখন আর বলতেছে মামলা তুলবে না, আবার ওর পাচারটা হবে আমার বসে বসে। আর কি করবো আমি? আর কতদিন গোলাম হয়ে থাকবো আমি? আমার তো জীবন একটা, আমার তো লাইফ শুরু হচ্ছে, এখন তো আমি বুঝতে শিখতেছি যে কোনটা ভালো কোনটা মন্দ, কিভাবে লাইফটা স্টার্ট করতে হবে, কিভাবে লাইফটা সুন্দরভাবে গোছানো যাবে, এটা আমি এখন বুঝতে শিখতেছি। তখন তো আমার মাথায় এত জ্ঞান ছিল না। আপনি 5টায় কেন তার বাসায় গেছেন? হ্যাঁ, ও ফোন দিয়ে নেওয়া হয়েছে আমাকে। কি বলছে? ও বলছে তুমি কই? আমি বলছি আমি বাইরে আছি। কয় তুমি এখন আমার বাসায় আসো। এখন বাসায় না আসলে বহুত খারাপ হবে। 5টা বাজে আমি আসতে বাধ্য হয়েছি, আমার থ্রেট করছে আসতে হবে। এখন আমি আসছি ওর বাসায় আমি ট্রেস পাস করছি। ও রাত 2টা 4টা বাজে ওর গেট, কোন বাসার গেট খোলা থাকে, দারোয়ান নাই দেখে ও গেট খুলে, মেইন গেট ও নিজে দারোয়ানকে দিয়ে খোলাইছে নিচে নেমে। ওই দিন রাতে আপনাকে বলেছেন কিছু একটা খাওয়ানো হয়েছে, এটা কি আপনি নিজে খেয়ে আসছিলেন নাকি কেউ খাওয়াইছে? নিজে খাওয়া লাগবে কেন? ওর কাছে তো অভাব নেই কোনো কিছুর। ও যখন যেটা বলে সেটাই আসে। ও বসে খাওয়ায় আপনার সাথে খেলবে, মজা করবে, অনেক কিছুই করবে। ফ্যান্টাসি ওর যেভাবে ভালো লাগে, কাঠের পুতুল হয়ে গেছি, কিছু করার নেই তো। মামলার কাছে আটকে গেছি। এটা কি আপনার অনিচ্ছায় এখন তাহলে আপনার সাথে হচ্ছিল এই বিষয়গুলো? এই যে 1 মাসের মধ্যে, 1 মাস ধরে তোর সাথে মিলছি, 1 মাস ধরে সম্পর্ক, 1 মাসের মধ্যে অনেক কিছুই আমার ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু হয়েছে। ওরা টেস্টও করেন বা কোনো কিছু বেরও করতে চান, সেটা প্রুফ পাবেন। সেটা আমার শুধু মানে আপনাকে কি খাওয়ানো হয়েছিল সেগুলো এখন বাদ দেন, এগুলো বলতে চাই না। এই ব্যাপারে আপনি কথা বলতে চাই না। রিলেটেড অর কোনো ওষুধ? সবই। ওর কাছে কোনো কিছুর অভাব নাই, সবকিছুই আছে ওর কাছে। ওর বাসায় গেলে সবসময় ঘুমের ওষুধ পাবেন। তারপরে আপনি অজ্ঞান ছিলেন? আমি তো আপনি একটা ছবি দেখাই, আমি আপনার ভিডিও দেখেছি, আপনি আমি ছোট করে একটু দেখাই যে কি অবস্থায় পড়েছিলাম আমি। তারপরে যে ছবি এবং ভিডিওগুলো আমরা দেখেছি কিছু নারীর সাথে, সেইগুলো কি আসলে আপনার মোবাইল থেকে পেয়েছে নাকি 15 দিন আগে কেউ ওনাকে পাঠিয়েছেন? ইনস্ট্যান্ট পাইছে, ইনস্ট্যান্ট আপলোড করছে। আমি দেখাই কয়টা বাজে প্রেস গ্রুপে দিছে, এই দেখেন
প্রেস মিট দ্য প্রেস, ওর একটা প্রেসের গ্রুপ আছে যেখানে 50-100 জনের মতন প্রেস আছে, যেগুলাকে তার মধ্যে অনেকগুলো আছে যেগুলোর পালা, যেভাবে বলে সেভাবে করে। এখানে প্রেস মিটের মধ্যে ও মেসেজ দিচ্ছে প্রিন্স মামুনের আসল চেহারা। কি চেহারা আসলে এখানে ভাই? এখানে আমি কি করতেছি? ফ্রেন্ডদের সাথে ঘুরতেছি, ফ্রেন্ডলি হাক করতেছি, কথা বলতেছি, দাঁড়ায় আছি, এগুলো তো নর্মাল বিষয়। তুমি এই জিনিসটার এমন ভাবে দেখেন, ভোর 6:31 এই দেখেন, তারপর আমি ঘুমাচ্ছি, আমি এইটাই দেখাই যে ঘুমাচ্ছি। এই যে আমার ঘুমের পিকচারটা আপলোড করছে ওর কাছে 10:22-এ, আমার বিছানায় ঘুমিয়ে আছে এরকম, আমার বিছানায় ঘুমিয়ে আছে। এই দেখেন, এইভাবে একটা স্বাভাবিক মানুষই ঘুমায়, আচ্ছা কোল বালিশের মতো মাথা দিয়ে বালিশ রেখা। ও ছবি তুলে এটা গ্রুপে দিছে। সব ধরনের প্রুফ থাকা সত্ত্বেও, সব ধরনের ভিডিও থাকা সত্ত্বেও, সব ধরনের প্রমাণ আমি লাইভে দেওয়া সত্ত্বেও আমার নামে আবার মামলা হয়েছে। এই ছবিটা কি হয়েছিল? এগুলা আসলে কি, মানে কে আপনাকে খামচাইছে এভাবে? এগুলো আমার একটা ফ্যান্টাসি থাকে না, আমাদের ইন্ডিয়া, আমার পার্শ্ববর্তী যে এলাকা আছে সেখানে কিছু আর্টিস্ট আছে যারা উলঙ্গ হয়ে ফটোশুট করে, আছে না, করছে না একটা হিরো, আচ্ছা রণবীর সিং। ইয়েস। তো আমার ফ্যান্টাসি কি, আমি কয়েকটা মাঝে মধ্যে না লিপস্টিক ইউজ করে বা হচ্ছে আপনার মনে করেন দাঁড়া করে ছবি তুলতাম, এগুলা এই 2টা ছবি তুলছি আমি লাইফে, এই 2টাই আমার জীবনে কাল হয়ে গেছে। খামচির দাগ, হ্যাঁ খামচির দাগ স্ক্রিপ্টেড, এগুলা আমরা করে এইভাবে মানে ছবি তোলার একটা স্ক্রিপ্ট করছি, যেভাবে শুটিং সেটে অনামিকা ঐশীর সাথে। হ্যাঁ, এগুলা কাজের সেট, কাজের সেট, কাজের সেটে প্রমোশনের কাজ করতে, এমনি কাজ করতে। আমরা এখানে ওর ভাইরা আছে, অনেক মানুষ আছে এখানে, ওর সাথে একটা অনামিকা ওর সাথে একটা বাজেটটা ভিডিও আমার দেখাতে পারবেন না, এগুলা ফ্রেন্ডলি স্ন্যাপ নিচ্ছি, কথা বলতেছি। ওকে। এই আর আমরা কিছু অশ্লীল জিনিস দেখেছি, এগুলো অন্য মানুষ, ওটা আমি না, ওগুলো আপনি না, ওগুলো আমি না। আপনি বডি ফিটনেসটা দেখেন যেগুলোর মধ্যে ও বাজে ভিডিও দিচ্ছে, কিন্তু ও আমাকে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করতেছে। এটা কি? এইগুলোই তো ফ্যান্টাসি, যে ছবি তুলতাম আমি দাঁড়া দাঁড়া। এটা আরেকটা বান্ধবী আমার, এটা আরেকটা ফ্রেন্ড, এটা আমি একটা ছবি তুলছি। এখানে তো আমি টি-শার্ট পরা, দেখেন আমি না, এটা অনামিকা ঐশী না, আমি টি-শার্ট পরা আছি এখানে, এখানে কিন্তু আমি না। এখানে তো একটা ঘর দেখাচ্ছে, মানে হ্যাঁ এটা আমারই ঘর। সরি আমি একটু এটা কি আপনার, মানে আপনি কি ইন্টিমেট হয়েছিলেন? না না না, আমার ঘরে তো আমার ঘরে অনেক কন্টেন্ট আছে, আমি আমার অনেক ফ্রেন্ডদেরকে নিয়ে, অনেক বান্ধবীদেরকে নিয়ে আমার বাসায় কন্টেন্ট করছি আমি। সো এটা কন্টেন্ট করার একটা সময় আমরা হচ্ছে পিকচার তো, সরি আমি এই ছবিটা অবশ্য এখন এটা আমার খুব একটা ফ্রেন্ড, হ্যাঁ আমার খুব ভালো একটা, আমি একটু জানতে চাচ্ছি এই মেয়ে, এটা ফ্রেন্ড? হ্যাঁ আমার খুব ভালো ফ্রেন্ড। এখানে প্রত্যেকটা মেয়ে আলাদা আলাদা। উনি সম্ভবত সোশ্যাল মিডিয়ার না? না সোশ্যাল মিডিয়া না, আমি ওকে নিয়ে কথা বলতে চাই না এই জন্য। এবং ওনার ছবি মানে আসলে সোশ্যাল মিডিয়াতে যারা থাকে কিছুটা চামড়া মোটা থাকে যে সহ্য করতে পারে, কিন্তু এই মেয়েটা সোশ্যাল মিডিয়া না। মেয়েটা প্রতিনিয়ত কান্না করতেছে ফোন দিয়ে আমাকে, যে মামুন আমি তো এরকম কোনো কিছু আশা করি না, বা এরকম কোনো কিছু আমি চিন্তা ভাবনা করি না কখনো, আমরা তো ভালো একটা ফ্রেন্ড। এমনও অভিযোগ এসেছে আপনি একাধিক নারীর সাথে এবং আপনার বন্ধুর গার্লফ্রেন্ডের সাথেও থেকেছেন। এগুলা সবই বানোয়াট কথাবার্তা। ও যেভাবে মানে বললাম না, আপনি যেভাবে ওর সুবিধা মতো কাজে লাগানো যায় সেভাবে। লায়লা ব্যতীত আপনি কারোর সাথে ইন্টিমেট হননি? না। ড্রাগস রিলেটেড কিছু কথা বলেছে, যে আপনি প্রচুর পরিমাণে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেছেন। আপনি আসলে কি ধরনের ড্রাগ নেন? আমি কোন ধরনের ড্রাগ অ্যাডিক্টেড না, সরি গলা ভেঙে গেছে তার কাছে। না বুঝতে পারছি, আপনার কিছুদিন ধরে অনেক চিৎকার চেঁচামেচি যাচ্ছে। পরিপূর্ণ ঘুমাতে পারতেছি না, খুবই টেনশনের মধ্যে আছি, কখন আমাকে টুপ করে আবার জেলে নিয়ে যায়। এবার জেলে নিয়ে গেলে আমার কি হবে, কতদিন পর বের হতে পারবো, নাকি আবার ওই আইনের অপব্যবহার করে একদম যাবজ্জীবনী জেলের মধ্যে খাটায়। আমি যদি দেখছি যখন আমি জেলে গেছি, কিছু কিছু মানুষ 5 বছর, 6 বছর, 20 বছর, 22 বছর, 24 বছর ধরে জেল কাটতেছে। একটা পুরুষ মানুষের সময় 20 থেকে 40ই তো মেইন। এই পয়েন্টটার মধ্যে যদি আমি আমার লাইফটা লিড করতে না পারি, 40 বছর পর বুইড়া হয়ে বের হয়ে আমি কি করবো? সেই জীবনটা কি মূল্য থাকবে আমার? সেই জীবনটার একটা পয়সা মূল্য থাকবে না। ওনার এত পাওয়ার কিভাবে? আপনি যে বলছেন তার অনেক পাওয়ার, আমি জানি না ওর কি পাওয়ার আছে, কি জন্য এত পাওয়ার। টাকার ক্ষমতা এক, দ্বিতীয় হচ্ছে ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ডিফেন্সে সবাই, আর ওর যত সম্পর্ক, যত বন্ধু বান্ধব সবাই ডিফেন্সে, ডিজিএফআই, এটা ওইটা সেটা। ডিজিএফআই হারুন মিয়ার সাথেও খুব ভালো সম্পর্ক, তার সাথে বসে প্রাইভেট সময় কাটাইছে। মামুন আপনার এখন স্বপ্ন কি? আমি তো 1 বছর যাবত আমি খুব নিজেকে গুছাচ্ছি, 1 বছর যাবত আমি বলতেছি যে আমি আমার লাইফটা অনেক সুন্দর করে সাজাতে চাই। এখন আর আমি ওইগুলোর মধ্যে নাই। ও দেখবেন আবার ছোট ছোট আমার থেকে বয়সী ছোট পোলাপাইন যারা, তাদেরকে নিয়ে কন্টেন্ট করতে মেতে গেছে। আবার যখন বলে, আবার কিছু ছেলেপেলেরা যখন বলে আমি এটা করবো সেটা করবো, আপনি কালো যদি করছেন, আমি প্রেমে পাগল হয়েছি, আমার এগুলো শুনতে ভালো লাগে, এগুলো করতে ভালো লাগে। সাথে থাকতে চাচ্ছেন না? না একদমই না। আমি তো 1 বছর ধরেই তো ওর কাছ থেকে না, আমি যখন জেল খাটছি। আপনারা তো বিয়ে করে ফেলতে পারেন। কেন বিয়ে করে ফেলবো? এই যে বারবার আপনাদের হচ্ছে প্রেম হচ্ছে। আমি যখন জানতে পারছি ও সংসার করছে, বিয়ে করছে, আমার সাথে এটা প্রতারণা হয়েছে, এটা আপনি মেনে নিতে পারবেন না? আমি জীবনে মেনে নিতে পারবো না। সারা জীবন তো আমায় খোঁচাবে, এটা সারা জীবন খোঁচাবে। ওর সাথে কিভাবে সংসার করবো? জীবনও পারবো না। আর ওর সাথে আমার সংসার কিভাবে যাবে?
ও এত হিটলার, ও এত কিছু করছে, আমাকে জেল পর্যন্ত খাটায় ফেলছে। আমি জেলটা খাইতে আসছি যে মানুষের জন্য, সেই মানুষের সাথে আমি সারা জীবন কাটাবো। একসময় তো ভালোবেসেছেন। একসময় যখন ভালোবেসেছি তখন তো আমি এইসব জানতাম না। আচ্ছা, তাহলে আপনার সাথে যেহেতু প্রতারণা হয়েছে, অবশ্যই এজন্য আপনি তাকে আর কখনো মেনে নিতে পারবেন না মন থেকে। কখনোই পারবো না মন থেকে মেনে নিতে। আচ্ছা, এখন আপনার স্বপ্ন কি মামুন? আমি ওর হাত থেকে বাঁচতে চাই। হ্যাঁ, ওর কোনো ক্ষতি হোক আমি চাই না, ওর মতো বেঁচে থাকুক, ও দেখুক আমি জীবনে লাইফে কি করি, বা নেশাগ্রস্ত হয়ে যায় না, এডিক্টেড হয়ে যায় নাকি বাজে লোক হয়ে যায়, সেটা ওর দেখাই দিব আমি, কিন্তু ও সুযোগ দিবে না। তো ও সমাজের কাছে এসে আমাকে খারাপ মানুষ বানাবে, প্লাস আমার জীবনটাকে ধ্বংস করার চেষ্টা করবে। কখনো কি মনে হয়েছে যে লায়লা শুধু আপনাকে ভালোবাসে বলে এরকম পাগলামি করছে? না না, কেন? একটা ভালোবাসার মানুষের সাথে কখনো এটা করা যায় না। আমি ঘুমায় আসি, আমি আপনাকে বিশ্বাস করে আপনার পাশে ঘুমায় আসি, মোবাইলটা রেখে আপনি কিভাবে ছবিটা নিছেন ভালো কথা, আপনি নেওয়ার সাথে সাথে আপলোড করে দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। ভালোভাবে প্রেজেন্ট করলেও করা যেত। আমি ওই ছবিগুলো আমি নিজে আপলোড করতাম, যে একটা সময় আমি নিজে আপলোড করবো, করে আস্তে আস্তে এগুলো অন্যরকম ভাবে প্রেজেন্ট করবো, অন্য সুন্দরভাবে প্রেজেন্ট করবো, বা লেলা ওই জিনিসটা পজিটিভলি নিবে এরকম ভাবে প্রেজেন্ট এগুলো করবো। কি আপনার ব্লগিং এর অংশ ছিল? আমার স্ক্রিপ্টেড কন্টেন্ট এগুলো আমি বানায় রাখছি। হ্যাঁ, এগুলো স্ক্রিপ্টেড বানায় রাখছি, যে এই স্ন্যাপগুলো একটা সময় দিলে অন্যরকম হবে, অন্যরকম ভাবে মানুষ দেখবে বা অন্যরকম ভাবে নিবে, কিন্তু ও এটাকে এত বাজেভাবে প্রেজেন্ট করে ফেলছে, কিচ্ছু করার নেই এখন আমার। আচ্ছা, আপনি আর ওর কিছু পাঁচাটা সাংবাদিক আছে, যেগুলো আমি সাংবাদিক বলি না, সেগুলো হলো সাংঘাতিক লোক। পাঁচাটা, হ্যাঁ, সবসময় ওয়াশরুমে গেলেও ক্যামেরা থাকবে, ওয়াশরুমে মানে যেখানে যাবে সেই ক্যামেরা এনে ঘুরবে। তার মধ্যে কয়েকটা চ্যানেল আছে, নাম বলা দরকার নাই, আপনারা বুঝে নিয়েন। ও বলে আমি ডিবি হারুনের কাছে যাই না, এটা এআই দিয়ে তৈরি করা। তার একজন নিউজ প্রেজেন্টার আছে, যার নাম আমি বলে দিব এখন, যার নাম হচ্ছে মিঠুন ভাই, পারফেক্ট নিউজের। তাকে আপনি প্রশ্ন করবেন বা তাকে জিজ্ঞাসা করবেন তার পেজে কন্টেন্টটা কোথায়। তার পেজে কন্টেন্ট ছিল যখন আওয়ামী লীগ সরকার ছিল, তখন তার পেজে অনেক সুন্দর করে কন্টেন্ট ছিল, যে আর ডিবি হারুনের কাছে আসছে ব্লু ফেরি লায়লা, তখন সে এই নিউজটা প্রেজেন্ট করছে। এখন বলে যে এটা এআই দ্বারা তৈরি করা, তাহলে ওই নিউজটাও তার কাছে থাকার কথা। আচ্ছা, প্রাইভেসি নষ্টর একটা ব্যাপার আসে। আমার প্রাইভেসি নষ্ট করছে সে, তার প্রাইভেসি আর কি আছে? তার তো আমি কোনো প্রাইভেসি দেখি না দুনিয়াতে। তার বাবা মা ভাই বোন 14 গোষ্ঠী নিয়ে আমার পাশে বেডরুমে শুয়ে থাকতে বলে, তার আবার কিসের প্রাইভেসি? সে তার মেয়েকে প্রমাণ দেয়, তার কাজিনের বাচ্চা আমাকে ভাই বোন বলে সম্বোধন করছে, আমাকে ভাইয়া বলে ডাকে। আমি ক্যামেরায় না দেখাই, আপনাকে আমি পার্সোনালি দেখাই, আপনি তারপর একটু ক্যামেরায় বলেন যে হ্যাঁ আমি সত্যি বলতেছি নাকি মিথ্যা বলতেছি। একটু কাছে আসেন আমার। রিসেন্ট মেসেজ কিন্তু এটা জানুয়ারি 30 তারিখ। জানুয়ারিতে কিছু একটা ছিল যেটার জন্য আমার কনসালটেশন বলছিল, ওর সাথে সব ধরনের কথাবার্তা কনভারসেশন সব আমি রাখছি। দেখেন এখানে, আমি চিন্তা করছি তার মেয়ে কিভাবে এই বিষয়গুলোকে কেমন আছো, বাসায় চলে আসো, ভাইয়া কবে আসবা, মানে আপনার সাথে তো লায়লার প্রেমের সম্পর্ক, এটা নিশ্চয়ই তিনি জানতেন। এই মেসেজটা বুঝলেই তো বুঝবেন আপনি ও কি করতে চাচ্ছে, কি বোঝাইতে চাইছে, বা কিভাবে সে আপনাকে ভাইয়া রাখতেছে, কিন্তু আপনার সাথে লায়লার প্রেমের সম্পর্ক এটা জানতো না তার মেয়ে? কেউ জানবে না, আপনি জানবেন না, বা আপনার বাসায় যদি আমি থাকি, আপনার আশেপাশে যা থাকবে তারা জানবে না। জেনে তাহলে ভাইয়া এটা কেমন সম্পর্ক হয়ে গেল? আমি তো এখানেই অবাক, এটাই তো আমার সাথে প্রতারণা করা হয়েছে। আমি তো এটাই তো আমার সাথে প্রতারণা না, কাজিনের মেয়ে। আমি তো এই আশা নিয়ে ছিলাম যে আসলেই হতো, তাহলে ওর কাজিনের বাচ্চাই হবে, নাহলে আমাকে তার মার সাথে আমি যাচ্ছি ঘুরতেছি ফিরতেছি। কাজিনের বাচ্চা হলেও অবশ্য আপনার ভাগ্নে হতো। ভাগ্নে হলেও আমার সাথে তো আর ভাগ্নের সম্পর্ক থাকবে না, সে আমার সমবয়সী, সে আমাকে কাকা বলে কিভাবে ডাকবে? আমার ব্যক্তিগত মতামত, যদি কেউ কারো জায়গা থেকে ছুটতে চায় বা যেটা পছন্দ করছে না, তার অপছন্দের বিরুদ্ধে, তার পছন্দের বিরুদ্ধে কিছু করাটা আসলে ঠিক না। এখন ও বলতেছে আমি মুক্তি চাই। ভাই আমি তো তোমার মুক্তি 1 বছর আগে থেকেই দিয়ে রাখছি, 1 বছর আগে থেকেই তোমার কাছ থেকে আমি চলে গেছি। চলে যাওয়ার পর আমাকে জেল খাটাইলা আবার আনার জন্য। জেল থেকে বের হয়ে আমি যখন আবার নিজের মতো কাজ করতেছি, তখন আবার ভুলভাল বুঝাইলা যে মামলা তুলি হলো, এটা করবো সেটা করবো, সরি বলো, ফ্রেন্ড থাকি আমরা ভালো, এটা বুঝে আবার নিয়ে আবার সেম কাহিনী করলো, আবার এখন আবার মামলা দিছো। লায়লা মুক্তি দিয়ে দিলে আপনি আবার তাকে মিস করবেন না তো? আমি ভাই মুক্তি চাই, ভাই আমি মুক্তি চাই। কিসের মিস? আবার মিস মানে কি? মিস মানে বুঝি না আমি এটা। প্রিন্স মামুন, অনেক খোলামেলা আলোচনা করলাম, এবং দর্শক আমাদেরও কোনো ভুল থাকলে, বিশেষ করে আমার কোনো ভুল থাকলে আপনারা অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। এটা একটা গণমাধ্যম, এখানে সবার কথা বলার অধিকার আছে। প্রিন্স মামুনের পক্ষ থেকে যতটুকু বলার ছিল সেটা কিন্তু বলেছে, এবং দ্বিতীয় পক্ষের যদি বা অন্য পক্ষের নাম চলে এসেছে এখানে অনেকগুলো, সেই পক্ষের কিছু বলা থাকলে, এটা যেহেতু গণমাধ্যম সবার জন্য উন্মুক্ত, সবাই কথা বলতে পারবে। তবে যেটাই হোক, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, এবং আইন যেটা করে অন্যায়কারীকে অবশ্যই আইন শাস্তি দিবে বা সাজা দিবে, সেই আইনের প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল। সর্বশেষ প্রিন্স মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কিছু না মনে করলে আপনার ভাইকে একটু আপনার পাশে আনতে চাই। আপনার কত বছরের বড় উনি? ও আমার থেকে 4-5 বছরের বড় হবে। আচ্ছা, আপনি একটু সাইন ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে দিবেন ওনাকে যে এই যে আপনাকে নিয়ে এত কিছু হচ্ছে, ওনার কি কিছু বলার আছে বা ওনার কেমন অনুভূতি এই ব্যাপারগুলোতে? সাইন ল্যাঙ্গুয়েজে। আমার গায়ে শরীয়ত সেটা বললো। আচ্ছা,
ফেসবুক বা গণমাধ্যমে যত বন্ধু বান্ধব আছে আমার বাকসন প্রতিবন্ধী ভাই বন্ধুরা সবাই আমাকে যে লিঙ্কগুলো পাঠাচ্ছেন এগুলো দেখে আমি খুবই হতাশ। অ্যান্ড আমিও চিন্তা ভাবনা করছি, আমার মামুন ভাই ছোট ভাইকে ফোন দিছি ওই টাইমটাতে, ফোন দিয়ে লালার কথা বললাম যে ওইগুলো কি করতেছে, ফেসবুকে আপলোড করে মান ইজ্জত নষ্ট করতেছে, মামুনের মোবাইল থেকে ছবি বাজে ফটোগ্রাফি এগুলো আপলোড করতেছে বাজেভাবে, এগুলো কি হচ্ছে? এগুলো আমি ভাবতেছি। পরবর্তীতে আম্মু আর ও গ্রাম থেকে চলে আসছে ঢাকায়, পরে আমার কাছে আসছে, এসে আমার সাথে সরাসরি কথা বলছে, কথা বলে বলছে এগুলো কি হচ্ছে, এগুলো নিয়ে কিভাবে কি করা যায়। পরে বলতেছে ওর যে ভাই বন্ধুরা আছে সবাই ওরে পুক করতেছে, তোর ভাইয়ের এগুলো হচ্ছে। আমি মামুনকে বলছি লালার বাসায় কখনো যাইস না, যা হবে হবে, তুই এখন স্ট্রিক্ট থাক। এর আগেও অনেক অসম্মান করছে তোরে, সো এখন স্ট্রিক্ট হ, নিজে ইন্ডিপেন্ডেন্ট হয়, এগুলোই বলতেছে। বাহ বাহ, মানে আমি সরি, আমার আসলে চোখে পানি চলে আসছে একটা কারণে, বিকজ আপনাদের ভাইয়ের যে আন্ডারস্ট্যান্ডিংটা, আমার বোনও এরকম, আমার বড় বোন, খুবই আমার সুইট ভাবিও এরকম। লাগছে আমার কাছে, খুবই সুইট লাগছে। ওনাকে একটু থ্যাঙ্কস জানান না আমার পক্ষ থেকে। এটা বাহ, থ্যাংক ইউ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ভালো থাকবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আশা করছি পুরো আয়োজন ভালো লেগেছে। আগামী পর্বে আবার কারো জীবনের গল্প নিয়ে আমরা হাজির হয়ে যাবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।